আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩ নাম্বার ইঞ্জিনিয়ারিং ক্লাস। ৩ নাম্বার ইঞ্জিনিয়ারিং কথাটা কেমন হয়ে গেল? ইঞ্জিনিয়ারিং ৩ নাম্বার ক্লাস। ৩ নাম্বার ইঞ্জিনিয়ারিং, ধোলাইগাল ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এই টপিক তো একই, বাট আজকের ক্লাসটা মনে হয় খুব শর্টেজ হয়ে যাবে আর কি। তবে তোমাদের একটা বলো। আপনি বলছিলেন আজকে সমস্ফুটন মিশ্রণ, তারপর দ্রবণ, ধনাত্মক দ্রবণ, ঋণাত্মক দ্রবণ এগুলো করাবেন। আচ্ছা, লিখে রাখলাম যেন ভুলে না যাই। সমস্ফুটন মিশ্রণ, তোমরা কি এইগুলোর নাম শুনছো আগে? ধনাত্মক দ্রবণ, আচ্ছা আমাদের আমলের জিনিস। সমস্ফুটন মিশ্রণটা একটু জেনে রাখা দরকার। সমস্ফুটন মিশ্রণ শিখাইলে তারপরে এই দুইটা জিনিস এমনিই বুঝে যাবে আর কি, বাচ্চা জিনিস। সো সমস্ফুটন মিশ্রণটা, এটাকে সহজ কথায় তোমাদের আগে যদি বলে দিই আর কি, মানে ইনকেস যদি আমি ভুলে যাই, এক কথায় শুনে রাখো, এটাকেই মোটামুটি তোমাদের ভাষায় বলা যায় আদর্শ দ্রবণ। মানে এটা কিন্তু তরল দ্রবণের কথা বলতেছি, ঠিক আছে? আমাদের সময় প্রথম পত্রের ৮ম অধ্যায় ছিল তরল দ্রবণ, ডেডিকেটেডলি লিকুইড মিক্সচার নিয়ে কথাবার্তা ছিল। ওই চ্যাপ্টারের একটা টপিক হচ্ছে সমস্ফুটন মিশ্রণ। তোমরা সমস্ফুটন মিশ্রণের একটা এক্সাম্পলও জানো, সেটার নাম হইতেছে, আমি একটু বলে দেই। তোমরা কি নাম শুনছো? রেকটিফাইড স্পিরিট। হ্যাঁ, নাম শুনছি। এই রেকটিফাইড স্পিরিট হচ্ছে একটা সমস্ফুটন মিশ্রণ, রেকটিফাইড স্পিরিট। আচ্ছা, বলবো না, সমস্যা নাই। আজকের ক্লাসের টপিকগুলো আজকে শেষ করি, তারপরে আমাকে একটু মনে করাই দিস। আজকে না হলে আগামী দিন হবে আর কি, টেনশন নাই। আর এক কথায় শুধু জেনে রাখো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনে আসতে পারে কোন একটা আদর্শ দ্রবণ বলার মানে সমস্ফুটন মিশ্রণ, একই জিনিসই বোঝাবে আর কি তোমাদের লেভেলে। আমাদের সময় হইলে ভিন্ন ইস্যু আর কি। আচ্ছা চলেন বিসমিল্লাহ করি। এ কি ওই এগুলো না কেবল দেখ পুরাতন স্লাইড, মানে আমি কি খুলতে বলছি, এরা কি খুলে বসিয়ে আছে। আচ্ছা বলেন তো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে কেন জানো? মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর বিএসসি ইঞ্জিনিয়ারের মেইন ডিফারেন্সটা বোঝো তোমরা? জি ভাইয়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মূলত টেকনিশিয়ান, কিন্তু ওনারা মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসার চেষ্টা করতেছে, যেটা আসলে দুটো সেপারেট ফিল্ড। টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার না, কিন্তু ওরা ইঞ্জিনিয়ার হইতে। বিএসসি ইঞ্জিনিয়ারদের কথা যদি বলি, এদের মূল কাজ হচ্ছে ইনোভেশন, এবং ইনোভেশনের জন্য ম্যাথ খুব জরুরি, ভয়াবহ জরুরি। সো এই জন্য ম্যাথে খুব ভালো হওয়ার চেষ্টা করো আর কি। ওকে চলো পড়াশোনা করি। সো আমাদের এই স্লাইডে একটা জিনিস পেস্ট করে দেওয়ার কথা, কন্ট্রোল ভি। আসে না, ওর মনে নাই কি কপি করছে, ওর মনে নাই। ডান, সরি। এনিওয়ে, মাথায় আছে তোমাদের নিশ্চয়ই। চলেন বিসমিল্লাহ করি। এই অঙ্কটা আপনাদের বাড়ির কাজ দেওয়া ছিল। হা হা হা, ভেরি গুড। দেখলাম বাকি কেউ করছো, করো নাই? তোমরা যদি আলসামি করো তাহলে কিন্তু আমার কাছে ভালো কিছু পাবা না, আমি ভালো ভালো জিনিস দেখাবো না, আজকে জাস্ট দেখাই দিচ্ছি আর কি। সো কি বলছে, ১০০ সেন্টিমিটার লম্বা এবং ২০ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা কোনকের সূক্ষ্ম প্রান্তের ছিদ্রে অ্যামোনিয়া এবং বৃহৎ প্রান্তে HCl সিক্ত তুলা ৫ সেন্টিমিটার করে প্রবিষ্ট করানো আছে। বহুত প্যাচ লাগাইছে, বহুত প্যাচ। আচ্ছা, ৫ সেন্টিমিটারের চিন্তা আপাতত বাদ দাও, ঠিক আছে? আপাতত অঙ্কটা একটু সিম্পলিফাই করে আগে করি। ৫ সেন্টিমিটারের চিন্তা বাদ দাও। তাহলে একটা কোনক আঁকা লাগবে, একটা কোনক। এই কোনকের একটা হচ্ছে সূক্ষ্ম প্রান্ত, সূক্ষ্ম ছিদ্রযুক্ত প্রান্ত, আর একটা হচ্ছে বৃহৎ প্রান্ত। সূক্ষ্ম প্রান্তে কাকে দিছে? অ্যামোনিয়া। এই মাথায় হচ্ছে অ্যামোনিয়া, আর ওই বৃহৎ ছিদ্রের যে প্রান্ত ওই মাথায় হচ্ছে HCl। টোটাল লেন্থটা কিন্তু 100 সেন্টিমিটার, টোটাল লেন্থটা 100 সেন্টিমিটার। সো আমি এর সেন্টার লাইন বরাবর একটা দাগ কেটে নেই, আমাদের জন্য হিসাব নিকাশে সহজ হবে আর কি। সেন্টার লাইন বরাবর আর কি। আচ্ছা, আর একটু বড় সড়ো করে আঁকি, ফিগারের মধ্যে অনেক কিছু করা লাগবে তো। হয়েছে, সুন্দর হয়েছে। দূর মাঝখানে যায় না। আচ্ছা হইল। এই ব্যাসার্ধটা কিন্তু ২০ সেন্টিমিটার। হ্যাঁ, এবার বলতেছে কোনকের অভ্যন্তরে কোথায় সাদা ধোঁয়া দেখা যাবে, এই অংশটুকু আগে করে নেই। সো একটা জিনিস আমাকে বলো, কে বেশি দৌড়ায়, অ্যামোনিয়া নাকি HCl? অ্যামোনিয়া। ডেফিনেটলি অ্যামোনিয়া। সো এখন অ্যামোনিয়া কি আরও বেশি দৌড়াবে, মানে মিড পয়েন্ট থেকে কি আরও ডানে যাবে নাকি যেতে পারবে না? বলেন। ডানে যাবে। তার কারণ এই পাশের ক্ষেত্রফলটা কিন্তু ছোট। হ্যাঁ, ক্ষেত্রফল ছোট, সো কম আয়তন ও বেশি আয়তন ব্যাপিত হবে। সো ধরে নেওয়া গেল মোটামুটি, ধরো যে এরকম একটা জায়গায় যে সাদা ধোঁয়া পাওয়া গেল, এই ডিস্টেন্সে পাইলাম ধরো।
এখন এই পয়েন্টগুলোর নাম দিতে হবে, নাম না দিলে তুমি হিসাব নিকাশ করতে পারবে না। এটার নাম ধরো এ পয়েন্ট দিলাম, এটার নাম দিলাম বি পয়েন্ট, এই মাথায় দিলাম হচ্ছে সি পয়েন্ট, এরকম দিলাম আর কি। এটাকে সরায় কেমনে, সরবেটা হইল আর কি। এটার নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট, এটা ডি, এটা ধরো ই, এরকম আছে আর কি। জ্যামিতি দিয়ে করা লাগবে জিনিসটা। এখন আপনারা সহজ কথায় বলেন, যথেষ্ট এক্সপার্ট আপনারা এই জায়গায়, কি বাই কি ইকুয়াল টু কি বাই কি লিখবো? ব্যাপনের সূত্রটাগুলো যেরকম হয়, সামথিং বাই সামথিং ইকুয়াল টু সামথিং বাই সামথিং। v equals to root over m by m। আচ্ছা, এক পাশে থাকবে হচ্ছে এম বাই এম, আর এক পাশে থাকবে হচ্ছে ভি বাই ভি, এম এর উপরে আবার থাকবে হচ্ছে রুট। এইবার বলো সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। কারণ যার ভর বেশি হয়, ভারী হয়, সে তো বেশি আয়তন ব্যাপিত হইতে পারবে না, তার অল্প আয়তন ব্যাপিত হবে, তাই না? তার মানে ভর যদি বেশি হয়, এখানে যদি 1 রাখি তাহলে এটার 1 যাবে নিচে। এখন আমি ধরো এইখানে বসাচ্ছি হলো HCl, তাহলে এইখানে বসবে HCl, এইখানে যদি অ্যামোনিয়া বসাই তাহলে এই পাশে বসবে হচ্ছে অ্যামোনিয়া। এখন ভলিউম দিয়ে হিসাব করা লাগবে। চলেন মান বসাই, রুট ওভার বাম পাশের মান তো সবাই জানো 36.5 আর নিচে হচ্ছে 17 ইকুয়াল টু, এই ভলিউম নিয়ে গ্যাঞ্জাম। বলো তো, ইন্টিগ্রেশন করে দেই। তুই সহজে চিন্তা কর, ভলিউম অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস যতখানি ব্যাপিত হয়েছে এই আয়তনটা সহজে বের করা যাবে নাকি ভলিউম অফ HCl সহজে বের করা যাবে? বলেন। দুটার জন্য সমান প্যারা লাগবে। ভাবো সহজে বের করা যাবে কিভাবে? HCl এর আয়তনটা বের করা যাবে সহজে। অ্যামোনিয়ারটা। আচ্ছা বলো, ওর আফনানের বুদ্ধি হচ্ছে ইন্টিগ্রেশন করা, আমি ইন্টিগ্রেশন ছাড়াই অঙ্ক করব, কেমনে করা যায় বুদ্ধি দেন তো? একটা ছোট কোণক বানাতে হবে, তাইলে কোণকের আয়তন, কোণকের আয়তন বলেন। এই মাথা থেকে ওই মাথা কি পারফেক্ট একটা কোণক আছে না? এই যে অ্যামোনিয়ারটা হিসাব করে ফেলি। কোণকের আয়তনের সূত্র কি মনে করে বলেন? 1/3 pi r square h। 1/3 পাই আর স্কোয়ার এইচ, রাইট। তাহলে 1/3 পাই আর স্কোয়ার বলতে কতখানিক বলো তো? আর মানে কি এই সিডি নাকি? না না না, বিই বিই। কিন্তু তোমরা কি বুঝতেছো সবাই? হ্যাঁ, অ্যামোনিয়ার যে আয়তনটা ব্যাপিত হয়েছে সেটা কিন্তু এই পর্যন্ত যাবে, সো ওই কোণকের ব্যাসার্ধ কিন্তু বিই। আচ্ছা, 1/3 পাই আর স্কোয়ার মানে বিই, এইটার স্কোয়ার ইন্টু এইচ। এইচটা কত আমাকে একটু বলেন তো? এই জায়গায় h হচ্ছে ab। শাবাশ, এই জ্যামিতি না পারলে এখনই বাইর করে দিতাম, একদম কানটা দড়ি বাইর করে দিতাম যে ইঞ্জিনিয়ার হইতে আইছে ডিব্বা। আচ্ছা এবার বলো ভি অফ HCl, এটার একটা শর্টকাট টেকনোলজি বাইর করো তো, কি করা যায়? ইন্টিগ্রেশন করবো না, সহজে বলো। এটা একটা ছোট ট্রাপিজিয়াম কল্পনা করে ওটাকে মানে একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর ঘোরাতে হবে। আরো সহজ, বড় কোন সাইড থেকে ভাইয়া সম্পূর্ণটার আয়তন বের করে আমরা বড় আয়তন থেকে এটা বিয়োগ করে দেব। সহজ জিনিস, পুরো কোণকটা নিবা, পুরো কোণকটা নিয়ে অ্যামোনিয়ার আয়তন বাদ দিয়ে দিবা, শেষ। এ বোঝা না? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন বলেন বড় যে কোণকটা ছিল সেই ভদ্রলোকের আয়তন আমরা কিভাবে লিখব? 1/3 পাই, তারপরে কত এস, পাই আর স্কোয়ার, আর কত সিডি না CD স্কয়ার ইনটু এসি। হ্যাঁ AC ভাইয়া। ঠিক আছে তো, মাইনাস মাইনাস কোনটা? এই পুরোটা। এ প্রকৌশলীর দল, আমি কিন্তু তাড়াতাড়ি লিখতেছি বুঝছো, এত ভেঙে লেখার বয়স নাই। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার তো নাকি? এখন জি ভাইয়া। বাম পাশে একটু তাড়াতাড়ি হিসাব করে ফেলো, কত আসে দেখো, এটা কত আসে, ক্যালকুলেটর টিপ দাও। 1.4653। রুট করার পরে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। ইকুয়াল টু, উপরে নিচে বেশ কিছু জিনিস কেটে যায়, বুঝতেই পারতেছো। 1/3 পাই পাই 1/3 পাই পাই সব গেল গা, ঠিক আছে। এখন বলো কিসের মান জানো, বসায় দাও, ঝামেলা কমো। বির মান কি জানো আসলে? বির মান জানো? জানা তো নাই। আমাদের নির্ণয় করা লাগবে। জানি না আমরা। এবি এর মান জানি, তাও জানি না। এবিটাই কিন্তু আলটিমেট আনসার, বুঝছো না? হ্যাঁ, এবিটাই আলটিমেটলি আনসার আর কি। এনিওয়ে, সিডি এর মান কি আমরা জানতাম বলেন তো? হ্যাঁ দেয়া আছে 20 সেন্টিমিটার। শিওর তো? ওইটাই কি ব্যাসার্ধ না? জি ভাইয়া, শিওর। কোন একটার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে এটা লিখলাম 20 স্কোয়ার, সেন্টিমিটারেই থাকুক সমস্যা নেই। ইন্টু এসি কত? এসি কি জানতাম? তাও জানতাম, 100 সেন্টিমিটার লম্বা।
তোমরা কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, মাইনাস বলেন বস, বিটা কি তা তো জানি না, জানার দরকার নেই, থাকুক এমনিই থাকুক। তাহলে বি স্কোয়ার ইন্টু হচ্ছে এবি থাকলো, আর উপরেও থাকবে কি বি স্কোয়ার ইন্টু এবি। ওকে, আমার ক্যালকুলেশন ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার বস আপনারা একটু গাণিতিক বুদ্ধি খাটান, চিকন বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে একটু ভেবে বের করেন যে আমরা এখন আমাদের একটা জিনিস লাগবে, সেই জিনিসটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে বি লাগবে। বিটা কেমনে বের করা যায়? এসি দৈর্ঘ্যের জন্য সিডি হয়, তার মানে একক দৈর্ঘ্যের জন্য কত হবে, আর তারপর বিই জন্য কত হবে, তারপর ওই এবির জন্য কত হবে। আচ্ছা, ও যে কথাটা ওর ভাষায় বললো, তোমরা এই কথাটা জ্যামিতির ভাষায় বলতে পারবা? জ্যামিতির ভাষায় কথাটা কি হয় দেখি, জ্যামিতি কেমন পারো? কিছুই পারো না। দুটো সদৃশ্য ত্রিভুজ আছে, দুইটা রাইট। অনুপাত ব্যবহার করতে হবে। কোন কোন ত্রিভুজ সদৃশ বলেন তো? এ বি ই, ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ এ সি ডি সদৃশকোণী, ঠিক কিনা? হ্যাঁ সদৃশকোণী। এই সদৃশকোণী দুইটা ত্রিভুজের মধ্যে অনুরূপ বাহুগুলার অনুপাত একই হবে না? একই রকমের বাহু যারা, তাদের রেশিও তো একই হবে। তাহলে এদের মধ্যে আমরা কি লিখতে পারি বলেন তো? ধরেন আমি এবি যদি লিখি, যদি আমি এবি লিখি ডিভাইডেড বাই ওর অনুরূপ বাহুটা কোনটা? এসি না? বুঝতে পারছিস? এই বাহুটা নিলে এইটার সিমিলার আর্ম ওর কোনটা? বড়টা এসি ইকুয়াল টু, এবার আমি এটা নিব ধরো বি, মন সাইজে বি নিতেছি, বি বাই কি আসবে বলো তো? সিডি। এইটাকেই ও ভাষায় বলছে যে ঐকিক নিয়মে করা যাবে। ঐকিক নিয়ম মানে জ্যামিতির ভাষায় ওইটাকে এইটাই বলে আর কি, একই জিনিস। আচ্ছা, তাহলে এখন দেখেন কোনটার কোনটার মান জানেন আপনি? এবি এর মান কত? জানি না, এক ধরে নেই, লাগবে না, বাদ দে, এবি এবি থাকুক। এরপরে বলো এসি এর মান কত? এসি এর মান তুমি জানতে 100 ইকুয়াল টু, বুঝো নাই? 100 জানতো তো এসি এর মান। হ্যাঁ বিই এর মান কত? জানি না, জানার দরকার নাই। এরপরে বলো সিডি এর মান কত? সিডি এর মান হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে খুব সহজেই আমি বলতে পারি না, কি বলতে পারি বলেন? এবি ইকুয়াল টু কত? 5 বিই। ঠিক আছে তো আমার লেখা নাকি? হ্যাঁ ঠিক আছে। ক্রস মাল্টিপ্লাই করে দিলে 5 কুড়ি 100। এবি আর বি এর যে রিলেশনশিপটা পাইছো ওটার এই জায়গায় বসায় দাও। ওই জায়গায় বিই এর জায়গায় এবি দিয়ে একটা মান বসায় দিলে পারে, তাহলে সরাসরি এবিটা এবি এর মানই পাওয়া যাবে। তবে এখানে একটা গ্যাঞ্জাম হবে। কি গ্যাঞ্জাম কেউ গেস করতে পারবা বলো তো? এই জায়গায় কিউবিক ইকুয়েশন তো তিনটা মান আসতে পারে, তো তিনটার মধ্যে আমরা শুধুমাত্র পজিটিভ মানটা রাখবো, আর শুধু পজিটিভ না, পজিটিভ মান ছাড়াও আরো গ্যাঞ্জাম আসবে আর কি। সেই গ্যাঞ্জামগুলো কিরকম? ধরো সেন্টার পয়েন্টের চেয়ে কম ভ্যালু আসলো। সেন্টার পয়েন্ট কত? 50-তে না? 50 এর চেয়ে যদি কম ভ্যালু আসে এটা ইম্পসিবল ভ্যালু, এটা নেওয়া যাবে না আর কি। বুঝতে পারছেন আমার কথা? বোঝা না? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সো তোমাদের বাড়ির কাজ আমার করে দেয়া লাগলো, এখন বাকিটা নিজেরা করে নিবা আর কি। চলো। এটা যে পরের অংশটা, ব্যাসার্ধ কত হওয়া প্রয়োজন। ও, পরে আর একটা অংশ আছে। ধোয়া কোণকের লম্বিক কেন্দ্রে তৈরি হবার জন্য, লম্বিক কেন্দ্র মানে বুঝছো তো, এক্স্যাক্টলি 50 সেন্টিমিটার বরাবর তৈরি হওয়ার জন্য ব্যাসার্ধ কত হওয়া প্রয়োজন তা প্রতিপাদন করো। তুমি বলতে চাচ্ছ এটার সাথে ব্যাসার্ধের কোনো রিলেশনই নাই? না, রিলেশন নাই। আরো অঙ্ক শিখতে হবে, আরো অঙ্ক শিখতে হবে। আচ্ছা দেখি তুই বাড়ির কাজ কি করছিস আমি দেখবো, তারপরে বলবো আর কি। বাকিরা করো নাই কেউ? বাকিরা একটু চিন্তা করুক তাহলে। আমি প্রথম অংশ করে দিলাম, পরের অংশ তো তাহলে এবার ইজি, নিজেরা করবেন আর কি। না পারলে আবার আগামী ক্লাসে মনে করে দিও আর কি, ওটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, চলো। এই আজকের এই অংশটুকু দেখবি দুরুম করে হয়ে গেছে, বুঝছিস? মানে একেবারেই ছোট। এইটা বলেন কি হবে ইকুয়েশন? জাস্ট ইকুয়েশনটা বলো। গড় বেগ বের করতে বলছে, তাহলে কি? সিএভিজি সূত্র কি? √8 RT। হ্যাঁ বলেন কত বসাবো? আর এর মান তো 8.314। টেম্পারেচার কত বসাইতে বলছে বলো তো? আচ্ছা ভাই, আরেকটা বিষয় জিজ্ঞেস করার ছিল। বলো শুনি। আমরা তো মানে এইমাত্র ইঞ্জিনিয়ারিং ক্লাসে পড়লাম যে মোট গতি শক্তি আর গড় গতি শক্তি আমাদের দেশে একই ধরে নিই আমরা। আমি উদ্ভাসের বইতে গড় গতি শক্তির একটা আলাদা ফর্মুলা পাইলাম, 3RT/2 × অ্যাভোগাড্রো নাম্বার। এটা কি ইউজ করব? বলদ বলদ কারে কয়? বলদ মানে কোন গালি দিব? তুই তো প্রতিষ্ঠানের নাম বলে ফেলাইছস। কোন সব ছাগলরা এইসব লেখে? আমার তো একটু নাম বলা দরকার। এখন তো রোজানরে ফোন দিয়ে গালি দিতে ইচ্ছা করতেছে, কারা লেখছে এই জিনিসগুলা? কোথায় পাইছস তুই? কেমনে সম্ভব এটা? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করছে মানে বুঝছো কি করছে?
মানে যদি 3/2 nRT এটা যদি এক পিস, আরটি শুধু আরটি বাই এনএ। আচ্ছা হইল, তার মানে কি মোল নাম্বার তারা কত ধরে নিছিল বলেন তো? 1 মোলের, এটা 1 মোলের গতিশক্তি, বুঝতে পারছিস তো? সেইটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করছে। হাউ মাচ ফানি দ্যাট ক্যান বি, মানে স্টুপিড কারে বলে। এরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের নামও শুনে নাই, জীবনে মনে হয় পড়েও নাই কোনোদিন। মানে এরকম যদি সব ঐকিক নিয়মে গড়ে হয়ে যাইতো, উফ যন্ত্রণা মেজাজটা। এনিওয়ে বাদ দেয়, অন্য টপিকে যাইস না, তাড়াতাড়ি বল কি লিখবো, টেম্পারেচার কত লেখা লাগবে বলেন? হিমাঙ্কের 5 ডিগ্রি সেলসিয়াস নিচে, মানে কি বুঝাইছে বুঝছো? -5 ডিগ্রি সেলসিয়াস। -5 ডিগ্রি সেলসিয়াস, রাইট। তাহলে কত হবে? 268 কেলভিন নাকি? জি ভাইয়া। এই তো জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য এখানে আসছি, আর কিছু না আর কি। যে এইগুলো দেখে ভয় পায়ও না, এটার মানে হচ্ছে এটা। ইন্টু এম এর মান কত হবে? হাইড্রোজেন অণু, তাহলে 2 × 10⁻³ কত? -3। নিজেরা করবা, শেষ। বুঝতে পারছিস তো? মানে তোমরা যারা প্রকৌশল পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছো, তাদের অনেকেরই সমস্যা যেটা, জীবনে ছোটোবেলায় বইপত্র কম পড়ছো, মানে গল্পের বই, সেই ভাষাগুলো ধরতে অনেক সময় কষ্ট হয়। এই জন্যই অঙ্কটা করাইলাম, এক্সট্রা কোনো জ্ঞান দেওয়ার জন্য না আর কি। একটি আবদ্ধ কক্ষের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে বায়ুস্থিত কার্বন ডাইঅক্সাইডের চেয়ে নাইট্রোজেন অণুর গড় বেগ কত কম বা বেশি হবে তা নির্ণয় করো। কেমনে করতে হবে বলেন তো? দুইটা ওই ইকুয়েশন লেখা লাগবে, বোঝো নাই? ইকুয়েশন দিয়ে দুটো নির্ণয় করতে হবে। দুইটার গড় বেগ বের করবা। করলাম, করার পরে কি আসবে বলেন? দুইটা মাইনাস করে দিবা, তাহলে কম বেশি কত, এবং তার কারণ ব্যাখ্যা করো। কারণ হিসাবে কি বলবো বলো? কারণ কি? সি সমানুপাতিক, সরি √1/m। তার মানে যে বলদের ভরটা বেশি, ওই বলদের সি কি আসবে? বেগ কম আসবে। কম আসবে। তার মানে বোঝা যাচ্ছে কার বেগ কম আসবে? কার্বন ডাইঅক্সাইডের বেগ কম আসবে। এই সহজ জিনিস। বুঝতে পারছিস তো? আমার আরো ডিটেল যাওয়া লাগবে? কোনো দরকার নেই। ওকে, আইইউটির প্রশ্ন বলেন দেখি কি হয়েছে এখানে। অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, RMS speed C = √3RT/m, average speed 8RT/πm, অ্যানসার এ 2RT/3m। মানে সূত্রগুলো দিতে আর কি খালি। কোন কোন সূত্র সঠিক বলেন? এটা সঠিক, লাস্টেরটা প্রথম দুইটা সঠিক। এটা ভুল, হয়তো 1 and 2 হয়ে গেল, শেষ। মানে এগুলো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন। কুয়েটের প্রশ্ন বলেন দেখি, একটি গ্যাসের আণবিক ভর 32 হলে কত তাপমাত্রায় উক্ত গ্যাসের RMS বেগ প্রতি সেকেন্ডে এত হবে? এই অঙ্ক করার জন্য একটা কাজ করলে ভালো হয়। নির্ণয় করতে হবে। হ্যাঁ, কত তাপমাত্রা, রাইট। CRMS = আমরা সূত্রটা লিখবো কি? √3RT/m। বলো তো এই অঙ্কটা কোন পদ্ধতিতে করলে ভালো হবে? CGS 50550 সেন্টিমিটার পার সেকেন্ডে বসাইছি, = ডেটা বলেন 3 × r এর মান কত লিখবো? 8.314 × 10⁻³ কত? 7 ইন্টু টেম্পারেচার কত লিখবো বলো? ওইটাই তো বাইর করবো। এম এর মান কত লিখবো বলেন তো? 32 × 10⁻³ না এটা সিজিএস এ আছে 32। এটা শুধুই 32। এই তো পারছো, সাবাস। রুয়েটের প্রশ্ন বলেন দেখি, এনটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব এত গ্রাম প্রতি লিটার, ঘনত্ব দিয়েছে এত গ্রাম প্রতি লিটার, মানে ডেনসিটি। অক্সিজেন গ্যাস অণুর RMS বেগ SI এককে হিসাব করো। CRMS = √3p/d। এখন তাহলে তোমাদের সাথে একটু কথাবার্তা বলি, কি বলো? একটু শৈলে ভাব আসবে, ইঞ্জিনিয়ারিং ভাব আসবে। সেটা হইলো, তুমি এই সূত্রটা বানাইছিলা যখন, তখন কোথা থেকে বানাইছিলা মনে পড়ে? PM = DRT। এটা একটা নন হোমোজেনাস ইকুয়েশন। এই ইকুয়েশনে তুমি দেখাইছিলা যে RT/m এটার রেশিওটা আসলে P/d এর সমান, ঠিক না? এখন তুমি জানো যে এই রেশিওটার পুরো মানটাই তুমি বসাও কিসে বলো তো? SI-তে। তার মানে তোমার বোঝা উচিত এই রেশিওটাও না SI-তে যদি না বসাও, তাহলে অঙ্ক হিসাব নিকাশ ঠিকমতো মিলবে না, SI পদ্ধতিতে আসবে না, মিটার পার সেকেন্ডে আনসার হবে না। আপনারা কি আমার কথা বোঝেন নাই? এই অঙ্কের ক্যাচাল হচ্ছে এই জায়গায়। তার মানে তুমি কোনোভাবেই এই পিটাকে এবং ডিটাকে SI ছাড়া আর কিছুতে বসাবা তো শিওর থাকো তুমি অঙ্ক ধরা খাবা, মানে আনসার মিলবে না। চলেন দেখি করি। √3 থাকলো, বলো প্রেশার ভ্যালু কত? 101,325। শাবাশ, 101,325, গুড।
এরপরে বলো আমাকে ডিভাইডেড বাই ডেনসিটি কত লিখবো, এইটা কি লেখা যাবে? যাবে না এটা যাবে না। গ্রাম পার লিটারে আছে, মিটার কিউব করলে তো একই আসবে, গ্রাম সরি কেজি পার মিটার কিউব করলে একই তো আসবে, তার কারণে আই গেস ওটা বসাইলেই তো হবে। রাতুল না? হ্যাঁ স্যার। রাতুলের বাড়ি কোথায়, খুলনার দিকে, দক্ষিণবঙ্গ? না না না, আমার বাড়ি হচ্ছে রাজবাড়িতে। ও, ফরিদপুর রাজবাড়ি। হ্যাঁ ফরিদপুর রাজবাড়ি। সাবাস। আফনান, তোমার কানটা ধরে আমি আছাড় দিব। তোমার কি মনে পড়ে এক্স কেজি পার মিটার কিউব এটার মানে কি ছিল? এক্স গ্রাম পার গ্রাম পার লিটার। লিটার। মনে পড়ছে? লেখাটা দেখলে আমার মাথাটা মানে আউলে যায়, কেন 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 মানে লিটারটা দেখলে আমার কি জানি হয়ে যায়। কেন? এল নাম, এল দিয়ে কারোর নাম আছে নাকি যে তোর জীবনে দুঃখ দিছে? না ভাই কারণ নাম নাই, আমি কলেজে হাফ ইয়ারলিতে একবার লিটার এটিএম এ একটা মানে খুব খারাপ ভাবে অঙ্ক ভুল করছিলাম, এরপর আচ্ছা। থেকে লিটার দেখলে আমার কি জানি হয়। কি হইলে হবে না, এটা মাথায় রাখতে হবে। এই বুঝছি সবাই, গ্রাম পার লিটারে থাকার মানে কি কেজি পার মিটার কিউবে কনভার্ট করার কিছু নাই। সো যা আছে তাই বসাই দিব। এটা কনভার্ট করতে যাইতে কত প্যারা করছিলাম ভাইয়া, পরে দেখি একই মান আসছে। ওই শিক্ষাটাই জীবনে কাজে লাগবে যে কষ্ট করে শিখছিলা। এনিওয়ে, তাহলে এখানে কোন এককে আসবে বলেন? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে, বলেন রুয়েটের প্রশ্ন। দেখাও যে গ্যাস অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এবং আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কিভাবে দেখাবো বলো? সূত্র মেরে দিব। সূত্র মেরে দিলে হবে না বন্ধু, রিটেন প্রশ্ন, তোমাকে সূত্রের প্রতিপাদনটা দেখাইতে হবে। একটু আগে আমি আপনাদেরকে দেখাইছি। বলেন তো কেমনে করা লাগবে? ওই যে P = 1/3 mc²। এইটা থেকে তুমি প্রমাণ করে দেখাবা। এই সি আর স্কোয়ার এখানে লিখবা না, লিখবা সি আর এম এস স্কোয়ার। তাহলে একবারে সি আর এম এস ইকুয়াল টু প্রমাণ করা যাবে √3RT/m। বুঝছিস তো? আমার কি আবার দেখাইতে হবে নাকি? না ভাই এটা পারবো। আচ্ছা, কিছু গরু আছে, এই গরুগুলা করতেছে কি, ওই যে ভার্সিটির পোর্শনের ক্লাসগুলো তো লম্বা লম্বা হচ্ছে, ওই ক্লাসগুলো দেখতেছে না, তারা দেখতেছে শুধু ইঞ্জিনিয়ারিং ক্লাস। আমাকে ইনবক্সে জানাইছে আর কি, তাদের একজনের স্ক্রিনশট তোমাদেরকে দিয়েছি আমি। সেই গরুগুলো তো এখন হাই হাই করবে যে এখান থেকে এখানে প্রমাণ করবো কেন। ওটা আমি ভার্সিটির ক্লাসে দেখাইছি, ভিডিও দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, তাহলে এইটা দেখানোর পরে তো বাকি কাজ বুঝেই গেছো। আচ্ছা, কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ এত তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে? নিশ্চয়ই আমার করা লাগবে না, লাগবে নাকি? না ভাইয়া। ওকে, না এটা পারবো। ঠিক আছে, করেন এবার। বইটা আসা প্রশ্ন, নিম্নের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে উদ্ভূত? মারাত্মক সুন্দর প্রশ্ন, গতিতত্ত্বের ইকুয়েশন থেকে নিয়ে আসছে। বলেন। হয় না, অ্যানসার ডি হয় না, হয় না। অ্যানসার বি। বি? ভাইয়া অ্যানসার বি। বাংলাদেশ বি। বোলজম্যান কনস্ট্যান্ট বি। অ্যানসার বি। কেমনে কেটি আছে। বুঝাও। পিভি ইকুয়াল টু, গতিতত্ত্ব অনুযায়ী শক্তি শুধুমাত্র গতি শক্তি হবে, কোনো স্থিতি শক্তি বা আকর্ষণ বলজনিত শক্তি নাই। তো এখানে শুধুমাত্র কেটি আছে, তার মানে শুধুমাত্র গতি শক্তি উপস্থিত আছে, এই জন্য অ্যানসার বি। আচ্ছা মানে এই সূত্রটা আসলে কোনটা? এই সূত্র তো কোনোদিন দেখিই নাই। এরকম 2/3 দিয়ে কোনটা দেখছো? এরকম কোনো সূত্র আছে? কি বিপদ? না আচ্ছা, অ্যাকচুয়ালি আনসার হচ্ছে এটা আমাকে টাইপিং মিস্টেক। আমাকে টাইপিস্ট ভাই রে ভাই, তোদের হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে আমি জানি, বাট কি করব বল। নতুন লোক আর মেয়ে মানুষ আমি ঝাড়িও দিতে পারি না আর কি, ওই টাইপের ভুল করে। আর প্রায় ভার্সিটির নাম সে লেখে না, কয় ভাই এটা না লিখলেও তো হয়। আরে তোরে বলছে কি এটা না লিখলে হয়? আচ্ছা আচ্ছা, কত, ও বাই দ্য ওয়ে, বোলজম্যান কনস্ট্যান্টকে কি দিয়ে লেখে? কে দিয়ে লেখে না? এটাকে কিন্তু অ্যাকচুয়ালি লেখার নিয়ম কে লিখে পায়ের কাছে বি লেখা। সো কখনো যদি এরকম লেখা থাকেও অবাক হয়েও না আর কি। বোলজম্যান কনস্ট্যান্টের আসল প্রতীক কিন্তু এটা আর কি। আচ্ছা, এরপরে বলেন কোথায় আছে, কত ডিগ্রি তাপমাত্রা অক্সিজেন অণুর আরএমএস বেগ এত তাপমাত্রা? দূর বাটা, কে করে? এ বুঝছস তো? জি ভাইয়া এত এটা পারবো, সহজ। এটা পারবো। ন্যাংটা দে রং। 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব এত, ও দ্যাটস এ বিউটিফুল ম্যাথ। করেন তো এটা, এটার গ্যাঞ্জাম আছে, সুন্দর অঙ্ক।
এইটা আগে ঘনত্বটারে কনভার্ট করতে হবে ওই প্রমাণ তাপমাত্রা চাপের জন্য, তারপর ওই ঘনত্ব ব্যবহার করে ওই আইডিয়াল কন্ডিশনে নির্ণয় করতে হবে। গ্যাঞ্জামটা এখানে যেটা হইছে দেখো, এত তাপমাত্রা ও প্রমাণ চাপে গ্যাসের অণুগুলোর সম্ভাব্যতম বেগ বের করো। এই টেম্পারেচারটা দেখে না অনেকে লাভ দেয়, ভাই টেম্পারেচার আছে আর তো কোনো ডেটা দরকার নাই। হবে না, কেন হবে না বলেন তো? কারণ গ্যাসের তো আণবিক মোলার ভর দেওয়া নাই, আণবিক ভর দেওয়া নাই, বা গ্যাসের নামটাও বলে নাই। সো কোন গ্যাস তার তো এম আমরা জানি না। তাহলে কি করা লাগবে? প্রেসার যেহেতু দেওয়া আছে না, ওই প্রেসারে ডেনসিটি বাইর করে তারপরে কাজ করা লাগবে। এখন ওই প্রেসারের আবার ডেনসিটি জানি না, ডেনসিটি জানি আর একটা টেম্পারেচার মোমেন্টের। আমার কথা কি বুঝছেন? তাহলে এখন কি করা লাগবে বলেন তো? আচ্ছা ভাই, এখানে হচ্ছে মোলার ভর বের করে নিলে হতো না? মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে। আচ্ছা, এই টেম্পারেচারে এই ঘনত্ব, তাহলে এখান থেকে তুমি প্রেসার তো দেওয়া নাই তো ওই মোমেন্টে, প্রেসার লাগে না তো। কেমনে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 24.789 গুণ 1.75, এখান থেকেই তো আমার মোলার ভর চলে আসবে। না রে পাগল, তুমি যে 24.789 এর কথা বলতেছো, এত লিটার যে হয়, এটা শর্ত তিনটা আছে। প্রথম শর্ত 1 মোল থাকা লাগবে, দ্বিতীয় শর্ত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা লাগবে, তৃতীয় শর্ত হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ থাকা লাগবে। তাদের মধ্যে মাত্র একটার ক্ষেত্রে তুমি নিশ্চিত যে ওইটার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস আছে, আর তো কোনো কিছু নিশ্চিত না। তো বোঝো নাই? এই জন্য এই কাজটা করা যাবে না। আচ্ছা, তাহলে এখন বলেন আমরা কি শিখছিলাম? পিএম ইকুয়াল টু বলেন তো ডিআরটি। তাহলে এখান থেকে আসলে কি করা যায়? d2t2। সো প্রথম অবস্থার কি বলে ডেনসিটি কত? 1.75 ইন্টু টেম্পারেচার তখন ছিল 298। দ্বিতীয় অবস্থার ডেনসিটি বের করব, দ্বিতীয় অবস্থার টেম্পারেচার হচ্ছে 273। তাহলে এখান থেকে d2 এর মানটা বের করতে পারবা। কোন এককে আসবে বলো তো? গ্রাম পার লিটার থাকুক, ওটাই কেজি পার মিটার কিউব। ওইটাই কেজি পার মিটার কিউব। তারপরে কি করব আমরা? দ্বিতীয় অবস্থার জন্য সম্ভাব্যতম বেগ, তাহলে সিএমপি বের করতে বলছে। সিএমপি ইকুয়াল টু বলেন সূত্র কি হবে? রুট ওভার 2p/d। তারপরে পারবেন আশা করি রুট ওভার 2। প্রেসারের মান কত বসাবো? 101325। ঠিক আছে তো? এসআইতে বসাইছি, ডেনসিটি ওইখানে যা আসছে ওটা নিয়ে বসাই দিবা। ওকে, সো এখন এইটাই হচ্ছে আনসার। কোন এককে আসবে বলেন তো? সিটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। অঙ্ক করাই দিলাম। এইবার সবাই একটা কাজ করতে পারো, সততার সাথে করবা, ঠিক আছে? সততার সাথে সবাই কান ধরো। কি এই জায়গায় প্রেসার কনস্ট্যান্ট ছিল কিনা এটা বলা নেই, এই কারণে আমরা এই যে ডিটি সমান ডিটি ব্যবহার করছি। এইটা এই অঙ্ক হয় নাই, এই অঙ্কটা সম্ভব না, অবাস্তব একটা অঙ্ক। তার কারণটা খুঁজে বের করো তাড়াতাড়ি, বলেন why this math is wrong? আচ্ছা, সম্ভাব্যতম বেগের ক্ষেত্রে তো না, এটা কার্ভের সাথে যায় না। প্রথম অবস্থার প্রেসার দেওয়া নেই। প্রথম অবস্থার প্রেসার তো তুমি জানো না, পরে যে একই চাপ আছে তাও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই কথাটা থেকে, কথাটা বুঝান ভালো করে, এই কথাটা থেকে এইখানে আসা যায় একমাত্র তখন যখন আর কনস্ট্যান্ট, সেটা সারা জীবন কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ঠিক আছে? একই গ্যাসের এম কনস্ট্যান্ট, প্রেসার যদি একই থাকে তখন এই কথাটা লেখা যায়। এখানে তো প্রেসার, তোরা আমার কথা বুঝোস না। বলে যেহেতু দেয় নাই, এই তো এখন লাইনে আসছো। এই অঙ্কটা আগে এক সময় ওই যে তুমি একটা প্রতিষ্ঠানের নাম বারবার বলো, আমি আর বলবো না, তাদের কনসেপ্ট বুক মানে লেকচার শিটের মধ্যে এটা ছিল। আমার তত্ত্বাবধানে এই অঙ্ক বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এখন ওই যেহেতু এক কোচিংয়ের লেকচার শিট থেকে আর এক কোচিংরা কপি করে, তাদের বিভিন্ন জায়গায় এখনও রয়ে গেছে। এখনও বিভিন্ন কোচিংয়ের লেকচার শিট ঘাটলে তোমরা এই জিনিসগুলো পাবা। তো এই অঙ্ক যদি চলে আসে এইভাবে, তাহলে এইভাবে করে দিয়ে আসবে। বাট তুমি জেনে রাখো এটা একটা ভুল অঙ্ক, দ্যাটস এ টোটালি পিওর বুলশিট। হ্যাঁ, যে এইভাবে যে ডেনসিটি কনভার্ট করে নিয়ে এখানে বসায় করতেছে, মানে এটা লজিক্যালি টোটালি ফ্যালাসি, রং একটা আইডিয়া আর কি।
ওকে, চলেন পড়ি আমরা। এগুলো তোমাদের বলা কারণ তোমরাও কোনো এক সময় এসব বড় বড় কোচিংয়ের মাস্টার হবে, একটু যে ঠিক করো, আমার নাম বলা লাগবে না যে আরিফ ভাই বলছে, তুমি যুক্তি দিয়ে তাদের সাথে ফাইট করবা, এটা হচ্ছে কথা আর কি। ওকে, এটা কি? হেই, কে করবে এগুলা? দেখ পারিস কিনা। হ্যাঁ এটা সহজ ম্যাথ, এটা পারবো। এত তাপমাত্রা অক্সিজেন গ্যাসকে এত তাপমাত্রা উন্নীত করলে বর্গমূল কি পরিবর্তন ঘটবে? ধুর ওটা। আচ্ছা, এখানে না কিছু ছোটোখাটো ক্যালকুলেশন মাইর প্যাচ করা যায়, একটু দেখো নিজেরা। মানে √3RT/m তো মাইনাস আবার কি একটা √3RT/m আসবে না, একটু কিছু কমন টমন নিয়ে ক্যালকুলেশন ছোট করে ফেলা যায়, এগুলো একটু চেষ্টা করো আর কি নিজেরা। হাতে করলে এগুলো আবিষ্কার করতে পারবো, আমি হাতে করায় দিয়ে তোমার বুঝাইতে পারবো না আর কি। এত তাপমাত্রা একটি গ্যাসের আণবিক ভর বাইর করো, এই অঙ্ক বইটা আসা অঙ্ক লেখে না এখানে। এই অঙ্কের ক্যাচাল কি বুঝছেন তো? এম যেটা আসবে সেই এমটা কোন এককে আসবে বুঝছেন না আপনারা? কেজি পার মিটার কিউবে আসবে, কেজি পার মোল। হ্যাঁ, পরে ওইটাকে আবার লাস্টে কি করা লাগবে? 1000 দিয়ে গুণ করে তারপরে কিন্তু বলা লাগবে আণবিক ভর। বুঝতে পারছেন তো? জি ভাই। আচ্ছা, তারপরে ভ্যান ডার ওয়ালস সমীকরণের প্রতিপাদন দেখাইতে হবে আপনাদেরকে। চলেন, সেটা হচ্ছে আমাদের মেইন সমীকরণটা কি যেন ছিল? PV = nRT। কোনো একটা কারণে এই সমীকরণটা বাস্তবে আমরা কাজে লাগাইতে পারি না, তখন বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল এসে একটা ব্যাপার বুঝলো যে ভলিউমের কারেকশনটা আগে করে ফেলি। আমি একটা ছবি আঁকবো, তোমাদের বলা লাগবে যে এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস। আমার আঁকা শেষ হয় না এখনো। বলেন আদর্শ গ্যাস। কেমনে বুঝলা? আয়তন অতি নগণ্য। ইয়েস, এই পাত্রে আয়তন নগণ্য। এই পাত্রের পুরো আয়তনের তুলনায় এই আয়তনটা দেখো একেবারেই নগণ্য। কিভাবে টের পাবা? তুমি এই আয়তনগুলোকে গায়ে গায়ে লাগাও, মানে অণুগুলোর আসলেই যে আয়তন সেটা খেয়াল করে দেখো। যদি আমি খুব ক্লোজ প্যাকিংয়ের চেষ্টাও করি, এই সবগুলো আয়তন মিলে মোটামুটি ধরো যে এইটুকু একটা জায়গা দখল করে বসে থাকবে। তাহলে এত বড় আয়তনের তুলনায় এই আয়তনটা কি একেবারেই নগণ্য না? আপনারা কি বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া বুঝছি। এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে যে এইটা একটা আদর্শ গ্যাস। আশা করি বুঝেছো সবাই। দাঁড়াও আমি একটু করে নেই। আচ্ছা, ওইলো বুঝবা আর কি। এখন আমরা যাব হচ্ছে বাস্তব গ্যাসের চেহারা দেখতে। তাহলে এটা বেসিক্যালি কি গ্যাস? এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস। যদি রিয়েল গ্যাস হয়, রিয়েল গ্যাসের চেহারাটা কেমন হয় এটা একটু দেখে আসি। সেটা হচ্ছে দেখেন এই অণুগুলো না বেশ ভোটকা ভোটকা। এই ভোটকা হওয়ার কারণে এদেরকে যদি তুমি গায়ে গায়েও লাগাও, দেখা যায় পাত্রের মধ্যে একটা ভালো পরিমাণে জায়গা তারা দখল করে থাকে। তাহলে এই রকম চেহারা দেখলে আমরা বলবো যে এটা হচ্ছে একটা বাস্তব গ্যাস। তো ভ্যান ডার ওয়াল একটা চালাকি বুদ্ধি করলো। এই গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কি আগে একটা অণু বলতেছিলাম না, এখন একটু কনসিডার করো যেগুলো হচ্ছে 1 মোল অণু। আপনারা কি বুঝছেন আমি কি বলছি? জি ভাইয়া বুঝতে পারছি। এটা হচ্ছে 1 মোল অণু। সো এই অণুগুলার যে আয়তন একেবারেই আগে নগণ্য ধরে নেওয়া হচ্ছিল, সেটা কি আসলে নগণ্য না? নগণ্য না। তো ভ্যান ডার ওয়াল একটা বুদ্ধি দিল যে এই প্রত্যেকটা অণুর যে আয়তন, এই আয়তনটাকে চলো আমরা ধরে নেই। প্রত্যেকটা অণু না, এটা হচ্ছে 1 মোল অণু, এটা ধরছে প্রথমে। ধরার পরে বলছে কি এদের কার্যকর আয়তন। তোমরা কি কার্যকর আয়তন ব্যাপারটা বুঝো? হ্যাঁ ভাই, ওই যে অণুগুলো কাপাকাপি করার কারণে এক্সট্রা যে জায়গাটা দখল করে। রাইট, মানে ধরো তোমার একটা আয়তন আছে, তোমার একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে একটা আয়তন আছে। তো তুমি ছোট থেকে তো আম্মু আব্বুর মাঝখানে ঘুমাইতা, পরে কোনো এক সময় তোমার জন্য একটা বিছনা বানাইছেন নতুন আলাদা করে। তো সেই সময় বিছনা বানাইতে যায় আব্বু কি তোমারে খালি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইবো ওই সাইজের একটা বিছনা কিনে নিয়ে আইছে? না, ওটা তো কভিন হয়ে যেত। তোমার একটা ইফেক্টিভ ভলিউম আছে, তুমি যে ভলিউম জুড়ে খেলাধুলা করো, রাইতের বেলা তুমি তো ফুটবল খেলো, মেসি রোনালদো হয়ে যাও, ওই আয়তনটাকে আমরা বলি তোমার কার্যকর আয়তন, ইফেক্টিভ ভলিউম। সো অণুগুলার নিজস্ব একটা আয়তন আছে, কিন্তু দেখা যায় তাদের কাপাকাপির কারণে না আশেপাশের একটা জায়গা জুড়ে তারা দখল করে থাকে, ওই জায়গার মধ্যে কারো ঢুকতে দেয় না। বোঝো নাই আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। ওই পুরো জায়গাটাকে আমরা বলি তার কার্যকর আয়তন। ওকে, সো এখন 1 মোল অণুর কার্যকর আয়তন যদি ছোট হাতের বি হয়, আমাদের এখানে সিস্টেমে কত মোল অণু নিয়ে জানো কাজ করতেছি আমরা?
এন মোল এন মোল, তাহলে এন মোলের কার্যকর আয়তন কত হয়ে যাবে বুঝছেন তো আপনারা নাকি? এনবি এনবি হয়ে যাবে, রাইট। এখন আমি তাড়াতাড়ি আঁকার চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না বয়সের কারণে। আচ্ছা ওই যে বুঝবি তোরা আশা করি। সেই এনবি আয়তনটা মোটামুটি এরকম একটা আয়তন হবে এবং এই আয়তনটার দিকে তাকায় দেখেন, এই আয়তনটা কিন্তু আসলেই টোটাল আয়তনের তুলনায় এটা কি নগণ্য বলা চলে? না এই আয়তনটা পুরো আয়তনের তুলনায় ছোট তো ডেফিনেটলি বলাই যাবে, কিন্তু নগণ্য তো বলা চলে না, এটা তো অন্যায় হয়ে যায়। সো তখন হয়েছে কি ব্যাপারটা, বয়েল কি বলছিল বলো তো, গ্যাসে চাপ দিলে কি হয়? সংকুচিত হয় একেবারে একই হারে। তুমি যদি দ্বিগুণ চাপ দাও তাহলে অর্ধেক হয়ে যায় আয়তন। কারণটা হচ্ছে সে ধরছিল গ্যাসের অণুগুলার চেহারা এরকম, ঠাসা দিলে পিস্টন কোথায় আসতে পারবে বলেন তো? একেবারে নিচে পর্যন্ত লেগে যাবে। তার মানে গ্যাসের যে পুরো ভলিউমটা ভি ছিল, পুরো আয়তনটাকেই সে ধরছিল সংকোচনযোগ্য, মানে আমার চাপের এগেইনস্টে পুরো ভলিউমটাই কম্প্রেসিবল হবে। কিন্তু বাস্তবে চিন্তা করেন তো, এই পিস্টনটাকে এইখান থেকে যখন, আচ্ছা দাঁড়াও দূর, এই পিস্টনটাকে ধরো এইখানে ছিল আর কি, তুমি যখন চাপাইতেছো চাপাইতে চাপাইতে একবার যখন এই জায়গায় নিয়ে চলে আসবা, এরপরে কি ঠাসা দিলেও আর কোনোদিন ছোট হবে? না হবে না। তার মানে মোটামুটি এই পয়েন্টের পরে বয়েলের সূত্র আর কাজ করে না। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া বুঝতে পারছি। সো তাহলে ওই সূত্রের মধ্যে ভি থাকাটা তো ঠিক না। ভি থাকার মানে হচ্ছে ফর দ্য হোল ভলিউম, ফর দ্য এন্টায়ার ভলিউম বয়েলস ল ইজ অ্যাপ্লিকেবল, বাট অ্যাকচুয়ালি দ্য রিয়েলিটি ইজ এই পুরোটা ছিল হচ্ছে তোমার ভি। আমাকে একটু তাড়াতাড়ি হিসাব করে বলো এইটুকু আয়তন কত? এনবি এইটুকু হচ্ছে এনবি না? কেন বুঝছিস তো? হ্যাঁ জি ভাই প্রতি মোল গ্যাসের আয়তন ছোট হাতের বি কার্যকর আয়তন, তাহলে এন মোল গ্যাস ছিল এই জায়গায়, তাহলে এনবি হবে। তাহলে এইটুকু আয়তন কত বলেন তো? ভি মাইনাস এনবি। মাইনাস এনবি বয়েলের সূত্র আসলে তাহলে প্রযোজ্য কতটুকুর জন্য বলেন? ভি মাইনাস এনবি ভি মাইনাস এনবি এর উপরের জন্য। অংশটা পুরা ভি এর জন্য কিন্তু প্রযোজ্য না, উপরের অংশটুকুর জন্য প্রযোজ্য। দ্যাটস ওয়াই ভ্যান্ডারওয়াল বললো এখানে কারেকশন করো, এখানে এইটুকু বাদ দাও, এইটুকু জায়গায় বয়েলের মাস্তানি খাটে না। দ্যাটস দ্য সিস্টেম। ওইটুকু বাদ দিয়ে হিসাব করতে হবে, তাইলে এবার দেখা যাচ্ছে বাস্তবে মিলতেছে। সুন্দর। যেখানে বিটাকে বলতেছি প্রতি মোল গ্যাসের কার্যকর আয়তন। এবার আসেন প্রেশারের কারেকশন করি, ওটার জন্য তার একটা ছবি আঁকা লাগবে, আর এক বিপদ। আচ্ছা দাঁড়াও একটু এখানে, না জায়গা রাখে না এরা, নতুন একটা জায়গা নেই। এই প্রমাণটা তোমরা ফিজিক্সে আরো ভালো করে শেখার কথা, জানি না শিখছো কিনা। ফিজিক্সে কি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন নিয়ে কথা আছে? হ্যাঁ আছে, কিন্তু এটা নিয়ে কেউ আলাপ করে না। হায় রে, ফিজিক্স টিচারগুলার যে কি অবস্থা, আমার ফিরেইতে মন চায় খালি। আচ্ছা এটা আবার নাইম রে কইস না। ওকে, আপনাদেরকে একটু আমি ট্র্যাজেক্টরি পড়াই। ধরেন ধরেন এই অণুটা আমার টার্গেট, ওরে নিয়ে হিসাব নিকাশ করব। সো ওই অণুর নাম দেই এ অণু, এটা বি অণু, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, এরকম আছে আর কি, এটা ধরো এফ। এখন এই অণুটার মোশনটা একটু ট্র্যাক করো। এই অণুটা এই দিক থেকে আসছে, ডট ডট লাইনটা বুঝছো তো, এই দিক থেকে গেছে। তাহলে তুমি তার প্যাথ ডিটেক্ট করতে পারবা না যে সে কোথায় যাইতেছে? তার উদ্দেশ্য হইতেছে ওই কোনায় যায় বাড়িটা দিবে। তোমরা কি বুঝছো আমার কথা বন্ধু? জি ভাই জি ভাইয়া। এইটা হচ্ছে ওর কাহিনী, তুমি বুঝতে পারতেছো যে বাড়ি দিবে ওই জায়গায়। এখন যখন অণুগুলা নিজেরা ধাক্কাধাক্কি করে তখন আসলে গ্যাসের চাপ সৃষ্টি হয় না, বাট ওরা যে যখন পাত্রের দেয়ালে ধাক্কাটা দেয় ওইটাই কিন্তু গ্যাসের চাপ সৃষ্টি করে। এই সিস্টেমটা যদি আমাদের কোনো আদর্শ গ্যাসের সিস্টেম হইতো, তাহলে এ যখন এই পথ অতিক্রম করে যাচ্ছে ওইদিকে যে বাড়িটা দিবে, তখন কি তাকে বি সি ডি ই এফ এরা কি পেছন থেকে টানতো নাকি টানতো না? জানতো না টানতো না। কিন্তু এটা তো বাস্তব গ্যাসের সিস্টেম। বাস্তব গ্যাসের পাত্রে কি হবে বলেন তো? এ যখন ওদিকে যাচ্ছে তখন ই তাকে এই দিকে টানতেছে না, জি ভাই ডি তাকে এইদিকে টানতেছে, এফ তাকে এইদিকে টানতেছে, বি তাকে হয়তো বা এদিকে টানতেছে, সি তাকে হয়তো বা এদিকে টানতেছে, এই কোন গান্ডু কে জানি না, গান্ডুর নাম জি, এরা টানতেছে আর কি পিছন দিকে। তাহলে বলেন তো ওর যে বলটা প্রয়োগ করার কথা বাস্তবে কি তার থেকে মাইনাস হবে না এই বলগুলা? হ্যাঁ সিম্পল ভেক্টর minus হবে। মাইনাস হবে। এখন ঘটনা হচ্ছে তাহলে বলেন কি হইল এটার, কিরে ছোট হয় না কেন? এখন আমাকে একটু বলেন তাহলে
যে প্রেশারটাও বাস্তবে প্রয়োগ করতে পারতেছে ওটার নাম কি জানো? ওটাকে বলে পি অবজার্ভড। বোঝে না বাংলায় কি বলে? পর্যবেক্ষণ। পর্যবেক্ষিত পর্যবেক্ষণকৃত চাপ। পর্যবেক্ষিত চাপ বা পর্যবেক্ষণকৃত চাপ, মানে যে প্রেশারটা আমি আসলে দেখতেছি যে ও দিচ্ছে, এই যে এই মেশিন দিয়ে যেটা মাপতেছি, যেটা আমার পর্যবেক্ষণকৃত চাপ, ফাউন্ড প্রেশার। ওই যে মনে আছে আর্দ্র গ্যাসের ক্ষেত্রে বলছিলাম পি ফাউন্ড আর কি। সো এই পর্যবেক্ষণকৃত যে চাপটা সেইটা হচ্ছে যেটা বাস্তবে মারতে পারতেছে। আর আদর্শ গ্যাস হলে অ্যাপ্লাই করার কথা কত বলো তো? বুঝো না এই ব্যাপারটা আমি কি বলছি? আবার বলি, কথাটা একটু বোঝো। হ্যাঁ, সেটা হচ্ছে ও এখন যে বলটা প্রয়োগ করতেছে সেটা হচ্ছে পি, বুঝছেন কি? আদর্শ হইলে কি হইতো বলো তো? এই পিছন দিকে যে টেনে ধরতেছে, এই টেনে তখন আর কেউ ধরতো না। তাহলে কতটুকু চাপ আপনার মিসিং যাচ্ছে, ইকুয়েশনে পাচ্ছ না, এই মেশিনে আসতেছে না, কতটুকু চাপ বলো তো? পেছন থেকে যেটা টেনে ধরতেছে সেইটাই না? বুঝো না? আকর্ষণ। আকর্ষণ বলটা, রাইট। তাইলে এখন ভ্যান্ডার ওয়াল বলল কি, তোমার নর্মাল যে ইকুয়েশন ছিল কি জানো ছিল? পি ভি ইকুয়াল টু এনআরটি। ওই পি এর মানটা তুমি কি করো, বাস্তবে যায় মাইপে দেখো, যেটা মাইপে দেখো সেটাই নিয়ে এখানে বসাও, গ্যাঞ্জামটা এখানে হয়। তুমি যেটা মেপে দেখো সেটা বলো তো আদর্শ গ্যাসের যা হওয়ার কথা বাস্তবে কি তার চেয়ে কম হয় না বেশি হয়? কম হয়, বাস্তবে কম হয়। বুঝে বলো। জি ভাইয়া, আদর্শ যা হওয়ার কথা ছিল বাস্তবে সবাই বুঝছেন তো? বাস্তবে আমরা কম পাচ্ছি। কেন কম পাচ্ছ বুঝছো? কেন কম পাচ্ছ? কারণ আকর্ষণ বল টাইনে ধরতেছে। কমায় ফেলে। এইখানে যে ডেটা বসানোর কথা বসাইলে ইকুয়েশনটা ব্যালান্সড হইতো, বাস্তবে তুমি বসাচ্ছ হচ্ছে তার চেয়ে ছোট একটা ডেটা যেটার নাম পি অবজার্ভড। তাহলে এইবার এর সাথে কিছু একটা যোগ করলে পুরা সিস্টেমটা কি ব্যালান্সড হয়ে যাবে না? এবার বোঝো নাই? জি ভাই। যে জিনিসটা মিসিং ছিল সেটাকে যোগ করে দিতে হবে। এখন যেটা মিসিং ছিল সেই জিনিসটার নাম আমরা কি দিছি বলেন তো? আইএমএফ, আইএমএফ, আন্তঃআণবিক আকর্ষণ বল। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। আর ভি এর ক্যালকুলেশন তো আগেই করছি, ভি মাইনাস এনবি হবে ইকুয়াল টু হচ্ছে এনআরটি। এইটুকু হচ্ছে মূল কথা। এইবার ভ্যান্ডার ওয়ালের একটা এক্সপেরিমেন্ট ছিল, সেই এক্সপেরিমেন্টে সে টের পাইছে সেটা হচ্ছে গ্যাসের আইএমএফ এর সাথে সম্পর্ক আছে গ্যাসের ঘনমাত্রার। সে বইতে লেখছে ঘনত্ব, কি বলদ্রা বই লেখে আল্লাহ জানে। আচ্ছা, ঘনমাত্রার কি সম্পর্ক? গ্যাসের ঘনমাত্রা যত বাড়বে, ঘনমাত্রা কারে বলে বুঝো তো? মোল নাম্বার বাই ভলিউম, মানে মোল পার লিটার। গ্যাসের ঘনমাত্রা যত বাড়বে, আমাকে একটু বলেন তো আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে নাকি কমবে? ঘনমাত্রা বাড়লে আকর্ষণ বল বাড়বে। বাড়বে, কারণ কি? বেশি সংখ্যক বাড়বে। একক আয়তনে অণুর সংখ্যা বাড়তেছে। আমার কথা বুঝছিস তো? মানে সমানুপাতিক বলে না, তুই নিজে চিন্তা কর, তোর দুই বন্ধুর বন্ধুত্ব গাঢ় হয় কখন? কাছাকাছি আসলে না দূরে গেলে? বলেন। কাছাকাছি। হ্যাঁ, মানে ধর দুইজনের বাড়ি দুই এলাকায়, স্কুলে খালি দেখা হয়, আর এখন এক এলাকায় বাসা চলে আসলে তো অণুগুলার সাথে সারাদিন দেখা হবে, বেশি আকর্ষণ বল। সো উনি টের পাইছে যে এদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটার পরিমাণটা আসলে অণুর ঘনমাত্রার বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক। মানে বুঝছো, ঘনমাত্রা যত বাড়াবা, ঘনমাত্রা যদি দ্বিগুণ করো তাহলে আইএমএফ বাড়বে 4 গুণ, 3 গুণ করলে 9 গুণ। মারাত্মক অবস্থা কিন্তু। তাহলে এইবার এখানে একটা ধ্রুবক লাগবে, বুঝতে পারতেছো? সো ভ্যান্ডার ওয়ালকে এই জিনিসগুলো পড়াইছিলাম আমি। সো আমার কথা মনে করে একটা ধ্রুবক নিয়ে আসছে ছোট হাতের এ, যে আরিফ ভাই ছোটখাটো মানুষ তাই ছোট হাতের এ, ঠিক আছে? এটাকে ভ্যান্ডার ওয়াল ধ্রুবক বলে। এটা প্রথমে ছিল আরিফস কনস্ট্যান্ট, পরে ও কানতে ছিল, আমি ওকে দিয়ে দিয়েছি। তো জিনিসটা হচ্ছে এইখান থেকে আসছে বেসিক্যালি, এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। বুঝিছো? জি ভাই, বুঝতে পারছি। এইটাই হচ্ছে সেই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। সো এই জিনিসটা আমরা কি করব? পি অবজার্ভড প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু বি মাইনাস এন বি, ওই হয়ে গেল, শেষ। সো এই জন্য পুরোটাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। আর এই ক্ষেত্রে একটা জিনিস একটু জেনে রাখো, এইখানে যে পিটা আমরা পাচ্ছি, এই পিটাকে যদিও আমাদের বইতে বলা হয় বাস্তব চাপ, আসলে এটার নাম হচ্ছে অবজার্ভড প্রেশার। এটা একটু জেনে রাখলে ভালো হয়, বড় হয়ে যখন ফুগাসিটি নিয়ে কাজ করবা তখন এটা আরও ক্লিয়ার আইডিয়া দিবে যে জিনিসটা আসলে আলাদা আর কি। বাস্তব চাপ বলাটা ঠিক না, এটারে বলা উচিত অবজার্ভ প্রেশার, এই আর কি। ওকে, অবজার্ভ প্রেসারকে বাংলাতে কি বলবো? ততদিনে তুই আর বাংলায় পড়ালেখা করবি না, ততদিনে তুই ইংরেজি নাহলে জার্মান ভাষায় পড়াশোনা করবি। সো তোর বাংলা জানা লাগবে না, ঠিক আছে? আমি জানি না। আচ্ছা, ওকে, গেল। তাহলে ভ্যান ডের ওয়াল ইকুয়েশনের প্রমাণ দেখছি আমরা। এবার একটা অঙ্ক করি। এটা কি প্রমাণ? একটু দাঁড়াও, ভুলভাল হয়ে যাবে, এই স্লাইডটার উপরে উঠাই, তাহলে গ্যাঞ্জাম। ওকে, এই অঙ্কটা করেন দেখি।
এত তাপমাত্রায় এত লিটার পাত্রে এত মোল হাইড্রোজেন গ্যাস আছে, এই গ্যাসের বাস্তব চাপ গণনা করো। বলেন, এই যে বাস্তব চাপ গণনা করতে বলছে, মানে তুমি কিসের মান বাইর করবা কত? পি এর মান, শুধু পি এর মান? নাকি পি প্লাস এই পুরো জিনিসটার মান, কোনটা? না ভাই, শুধু শুধু পি এর মান। হ্যাঁ, শুধুমাত্র এই পি এর মানটা বাইর করবা, এইটা হচ্ছে আনসার। তবে আবারও বলছি, এটাকে আমাদের বইতে বলে বাস্তব চাপ হচ্ছে পিটা, আসলে এটা অবজার্ভ প্রেশার, বাস্তব চাপ বলাটা ঠিক না। আর এ আর বি এর কথা তো একটু আগে এ আর বি এর একক বের করে দেখাইছিলাম না? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন এই একটা ব্যাপার একটু বলা দরকার, সেটা বলি নাই, সেটা বলে দেই। সেটা হচ্ছে ছোট হাতের বি নিয়ে কথা। ছোট হাতের বিটাকে তোমরা কি শিখছো? এটা আসলে 1 মোল গ্যাসের কি আয়তন জানো? কার্যকর আয়তন। কার্যকর আয়তন। কার্যকর আয়তন। 1 মোল গ্যাসের কার্যকর আয়তন, এটা নিয়ে একটু গ্যাঞ্জাম আছে আর কি, এটা নিয়ে বিভিন্ন বইতে প্যাচ লাগাইছে, তো একটু খোলাসা করে দেই। এইটা আসলে 1 মোল গ্যাসের কার্যকর আয়তন যেটা, এটা আসলে 8/2 মোল গ্যাসের কি আয়তন, কে বলতে পারবেন? প্রকৃত আয়তন। প্রকৃত আয়তন। কাহিনীটা একটু শিখে রাখো, ঘটনাটা কিভাবে হয়। ধরো এটা গ্যাসের একটা অণুর অ্যাকচুয়াল সাইজ এটা। এখন এর যে রেডিয়াস, এটাকে নাম দিলাম আর এ, এ মানে অ্যাকচুয়াল। এখন এই অণুটা তো আসলে বোটকা, বোটকা মানে বুঝছো না, ও বেশি জায়গা জুড়ে থাকে। ডিফারেন্ট কালার দেই, ব্লু। হ্যাঁ, ও আসলে একটা বড় সড়ো জায়গা দখল করে থাকে। সেই জায়গাটাকে মেপে দেখা গেছে এই যে রেডিয়াসটা, এটার নাম আমরা দিলাম হচ্ছে আর ই। আর ই মানে বুঝছো ইফেক্টিভ ভলিউমের যে রেডিয়াস, ওটা আর ই। ভ্যান্ডারওয়াল তার একটা এক্সপেরিমেন্টে দেখাইছেন যে, এটা ভ্যান্ডারওয়াল দেখায় নাই, আর এক বেটা দেখাইছে পরে, নাম ভুলে গেছি। যাই হোক, সো এই উনি দেখাইছেন যেটা আর ইফেক্টিভ, এটা হচ্ছে আর অ্যাকচুয়ালের দ্বিগুণ। বোঝো নাই? তাহলে বুঝতে পারছি। আমাকে বলো তো, ইফেক্টিভ ভলিউমটা কি হবে? অ্যাকচুয়াল যে ভলিউম সেটার কত গুণ হবে বলতে পারবা? 8 গুণ হবে না? কেমনে হয়েছে বুঝছো তো? কিউব করা হয়েছে। 4/3 পাই আর কিউব, আর এর কিউব তো বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে এখন এই জন্য লেখছি, দেখো এই বাই টুটা ভুলে যাও। 1 মোল গ্যাসের যে কার্যকর আয়তন, সেটা আসলে 8 মোল গ্যাসের কি আয়তন বলেন তো? প্রকৃত আয়তন। প্রথমে 8 চিন্তা করো, বাই টুটা পরে আসছে আর কি। এই বাই টু এর হিসাবটা হচ্ছে কি, এটা আবার তোমরা সামনাসামনি থাকলে ভালো বোঝানো যাইতো। ভাইয়া ওইটা বুঝি না, ওই যে 8-এর ব্যাপারটা বুঝো নাই? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। মানে ঘটনাটা হচ্ছে, এইটা তো মানে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং, এটা আমার কিছু করার নাই। এখন আমি যদি বলি যে ইফেক্টিভ ভলিউম, সেটা কত হবে বলো তো? 4/3 পাই আর ই কিউব না? ঠিক আছে, ইফেক্টিভ রেডিয়াসের কিউব, ঠিক আছে? জি। ওকে, এবার বলো 4/3 থাকলো, পাই থাকলো, আর ইফেক্টিভ মানে কি? আর ইফেক্টিভ মানে কি? আর এর দ্বিগুণ না? তার মানে 2 ইন্টু আর অ্যাকচুয়ালের কিউব। তারপরে কি লেখা যাবে? 4/3 পাই, এই 2 এর কিউব হওয়ার মানে হচ্ছে 8, আমি 8টাকে পরে লিখতেছি, ইন্টু এখানে কত থাকবে? আর অ্যাকচুয়ালের কিউব। এই জিনিসটুকু কি তাকায় দেখেন তো, অ্যাকচুয়াল ভলিউম না? 4/3 পার অ্যাকচুয়াল রেডিয়াসের কিউব, বুঝতে পারছিস? সো এইটা আসলে তাহলে কি থাকলো আলটিমেটলি আমার কাছে? সেটা থাকবে হচ্ছে 8 ইন্টু অ্যাকচুয়াল ভলিউম। এটাই লিখছিলাম সেই সময়, যে ইফেক্টিভ ভলিউমটা হলো অ্যাকচুয়াল ভলিউমের 8 গুণ। তার মানে চিন্তা কর, তুই মানুষটার যে আয়তন, তোর মানুষ হিসাবে একটা আয়তন আছে না, তোর জন্য বিছানা কেনা লাগবে তোর মতো 8 জন শুইতে পারে এইরকম। তুই এত বড় ফুটবল মাঠ নিয়ে খেলাধুলা করস। সো ইফেক্টিভ ভলিউম হচ্ছে অ্যাকচুয়াল ভলিউমের 8 গুণ হয় আর কি। ওকে, সো এখন ওই 2 দিয়ে ভাগ করার কারণটা কি আপনারা কেউ টের পাচ্ছেন? এখানে অলরেডি আঁকা আছে, দেখতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কিছু পরিমাণ স্পেস দুইজনই ব্যবহার করে। কিছু স্পেস, হ্যাঁ কমন স্পেস আছে, এই কারণে বেসিক্যালি 2 দিয়ে ভাগ হবে। আর এই 2 দিয়েই ভাগ হওয়ার কারণটা হচ্ছে ইকুইপার্টিশন থিওরেম, ওটা তোমরা ফিজিক্সে পড়ার কথা, সমবিভাজন নীতি। সো সব দিকে সমান পরিমাণে জায়গা পাশাপাশি অণুরা শেয়ার করে, এই জন্য 2 দিয়ে ভাগ করে আর কি।
সো আলটিমেটলি তাহলে হিসাবটা মনে রাখেন, আবারও বলতেছি কনফিউশন করা যাবে না। 1 মোল গ্যাসের যে কার্যকর আয়তন সেটা আসলে 4 মোল গ্যাসের প্রকৃত আয়তনের সমান। মানে এইভাবে চিন্তা করো, একটা মানুষ ইফেক্টিভলি যে জায়গা নষ্ট করে বসে থাকে সেটা আসলে 4 জন মানুষের প্রকৃত আয়তনের সমান। তোরা কি বুঝছিস আসলে? হ্যাঁ বুঝতে পারছি। এইভাবে চিন্তা কর, তুই একটা মোবাইল ফোন কিনছিস, তো সেই মোবাইল ফোনটা কি একটা প্যাকেটে করে আসে না? অ্যাকচুয়াল আয়তনটা কিন্তু মোবাইলের ছোটই হয়, কিন্তু ওটার যে প্যাকিং ট্যাকিং করে যে একটা তামাশা করছে ওটার ফলে তো অনেক জায়গা নষ্ট হয়। তো ও একটা মোবাইলের অ্যাকচুয়াল যে ভলিউম তার 4 গুণ জায়গা নষ্ট করে হচ্ছে মানে ইফেক্টিভ ভলিউম আর কি। বুঝতে পারছেন? দ্যাটস দ্য স্টোরি। ওকে, সো এটা গেল। এরপরে চলো অঙ্ক টঙ্ক করি। 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালের সমীকরণটি লিখো। দেখো বুয়েটে আমাদের আগের বছর প্রশ্ন আসছে, কি আলু মার্কা প্রশ্ন দেখছো? এ আর বি এর অর্থ লেখো। এই জন্য আমি অর্থগুলা বারবার এমফাসাইজ করি। এ এর অর্থ কি? আন্তঃআণবিক আকর্ষণ বল ধ্রুবক, অথবা ভ্যান ডের ওয়াল ধ্রুবক, অথবা বলা যায় চাপ সংশোধন ধ্রুবক। বুঝছেন তো? আর যেহেতু অর্থ লিখতে বলছে 2-1 কলমে একটু লিখে দিয়েন যে এ এর মান বৃদ্ধি পাওয়ার মানে হইতেছে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া। ছোট হাতের বি এর অর্থ কি বলবেন বলেন? 1 মোল গ্যাস অণুর জন্য কার্যকর আয়তন অথবা 4 মোল গ্যাসের 4 মোল গ্যাসের প্রকৃত আয়তন। রাইট, এই কথাগুলো হাবিজুবি বলে দিলে হবে। এই 32 গ্রাম অক্সিজেনের জন্য লিখতে পারবো তো, নাকি আমার লিখে দেওয়া লাগবে? লিখতে পারবো। শিশু জিনিস। কার্বন ডাইঅক্সাইডের কিছু নমুনা নিয়ে, আচ্ছা গ্রাফের ইয়া তো পড়াই নাই, মানে গ্রাফ আজকে দেখানোর কথা ছিল ভার্সিটি ব্যাচে, ওটা যেহেতু আগামী দিন দেখাবো এই অঙ্ক, তারপরেও দেখি কে কে পারো, চেষ্টা করো তো। এটা আমি একাডেমিকেও করাইছি, যারা একাডেমিকে পড়ছো। এটা দিয়ে তো আমরা মূল সংখ্যা ইনটু বোল্টজম্যান ধ্রুবক ইনটু 3/2 এই অংশটা পাবো। ওই জায়গা থেকে মূল সংখ্যাটা নির্ণয় করা যাবে, তারপর মূল সংখ্যাটা ব্যবহার করে আমরা ভরটা বের করতে পারবো। তুই এত কঠিন করে চিন্তা করিস কেন সব? আমি ভাই ডিফারেনশিয়েট করে দেই খালি। জীবনে ক্যালকুলাসটা শিখলাম কিন্তু কোনো জায়গায় ব্যবহার করতে পারলাম না, মানে এটা বড় দুঃখ লাগে। এই কারণে দেখলেই মনে হয় ক্যালকুলাস করে দিই। এই আর কে পারবি? তাড়াতাড়ি সহজ বুদ্ধি দে, কিভাবে করা যায়। কার্বন ডাইঅক্সাইডের কিছু যদি এখানে মূল সংখ্যা যদি দেওয়া থাকতো তাহলে 3/2 আর এটাকে আমরা ঢাল ধরতে পারতাম e = 3/2 nRT থেকে। মূল সংখ্যা তো দেওয়া নাই, কি করা যাবে এখন? যা দেয়া আছে তাই দিয়ে করতে হবে। একটা গ্রাফ আঁকি চলেন, ওরা তো একটা গ্রাফ আঁকছিল তাই না, আমরা একটা গ্রাফ আঁকি। তোমাকে কি বলছে? কার্বন ডাইঅক্সাইডের কিছু স্যাম্পল নিয়ে ইকে ভার্সেস টি এর গ্রাফ আঁকছে। এই গ্রাফের স্লোপ আছে। আচ্ছা ইকে এর ইকুয়েশনটা কি ছিল? ইকে = 3/2 nRT। সো এখন একটু দেখে বলো তো ইকেটাকে কোন অক্ষে রাখলে ভালো হয়, কি মনে হয়? ওয়াই। একা একা যে থাকে তাকে ওয়াই অক্ষে রাখে, এটা কোন অক্ষে রাখবো বলেন তো? এক্স। আপনারা কি বুঝতেছেন এই পুরা জিনিসটা তোমার হয়ে গেছে কি ঢাল এম? বুঝছেন তো? তাহলে কেমন রেখা হবে বলেন তো? এটা একটা সরল রেখা পাওয়া যাবে না? মূল বিন্দুগামী সরল রেখা। কোন দিকে গাইতে থাকবে, ডান দিকে না বাম দিকে, কোনটা? এটা বৃদ্ধি পাবে, ঊর্ধ্বগামী। মানে ঢালের মানটা তো পজিটিভ, এন এর মানও পজিটিভ, আর এর মানও পজিটিভ, তার মানে কি সূক্ষ্মকোণ তৈরি করবে না? বুঝতে পারছিস তো নাকি? আচ্ছা তাইলে ঘটনা হচ্ছে এই গ্রাফটা আমাদের কেমন হবে? গ্রাফটা যাবে এইরকম। এখন তার এটার ঢাল কেমন? এটার ঢালের মান বলে দিছে 1050। আবার এটা ঢালের মান তোমার আমার মতে কত? তোমার আমার মতে হচ্ছে 3/2 nr। হয়ে গেছে তো? বুঝান নাই আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। শিশু অঙ্কের পরে 3/2 এ পাশে আনবা আর এ পাশে আনবা, n = w/m, ওইখান থেকে ভর বাইর করা যাবে যে কত গ্রাম গ্যাস ছিল। বুঝাচ্ছ কি? জি ভাই আমি এইভাবেই চিন্তা করছিলাম, বাট ভাবছিলাম n কে এখানে ধ্রুবক ধরা যাবে কিনা এই কারণে। কেন যাবে না? একটা সার্টেন পরিমাণে গ্যাস নিয়ে তুমি কাজ করতেছো, এন এর মান কনস্ট্যান্ট হইতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, করলাম, বাসায় করে নিয়েন। এরপরে উফ, এটা যে কি সুন্দর একটা প্রশ্ন রে বাবা, বাবা রে বাবা, সর্বনাশ, ভয়াবহ সুন্দর একটা প্রশ্ন। করেন তো দেখি, কোথাও আসে না এটা এখনো। আচ্ছা এই জায়গায় ভর থেকে আমরা আগে ওই যে
Sn টা নির্ণয় করব, n এর মানটা নির্ণয় করব, মানে এটা S6 নাকি S8 এটা নির্ণয় করতে দিছে। এত গ্রাম বিশুদ্ধ সালফারকে উত্তপ্ত করে এত চাপে এত তাপমাত্রায় এতখানি সালফার পাওয়া গেছে। এই জায়গা থেকে m টা বের করব, তারপর m টা বের করে ওটা দিয়ে আমরা সংকেত সালফারের আণবিক সংকেত নির্ণয় করো। তুমি আণবিক ভরটা বাইর করতে পারবে এখান থেকে, দেখো তো। জি ভাইয়া পারবো। PV ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? W বাই W by m আর W by by M M আর D, এখান থেকে M এর মান বের করা সহজ। M বাইর করবা। প্রেসার কত বসাবা? 102.47। এটা কিন্তু এক্সেপশনাল অঙ্ক, এই অঙ্ক বইতে নাই আর কি, বা এই টাইপের জিনিসপত্র আমাদের আগে এক সময় বইটা আসতো। ভলিউমটা কত? 850 সিসি, 850 সিসিতে আছে। এটা কিসে বসাইছি আমি? কিলো প্যাসকেলে। কিলো প্যাসকেলের সাথে কিন্তু লিটার বসানো যায়, মনে আছে আপনাদের? জি তাহলে ভাইয়া। এটাকে সিসি থেকে লিটারে যাইতে গেলে কি 10⁻³ দিয়ে গুণ করব? হ্যাঁ হ্যাঁ, তাও করলে হয়তো। ইকুয়াল টু ডাব্লিউ এর মানটা কত জানি দিছে ওরা? 3.925। একটু ক্যালকুলেটর টিপ দাও। এম এর মানটা আমরা বাইর করব। আর এর মান কত লেখা লাগে বলেন? কিলো প্যাসকেল আর লিটার লিখলে আর এর মান কত লেখা লাগে মনে আছে? 8.314 SI। 8.314 এসআইটাই বসাই দিই। এসআইটাই বসাই দিবা। তারপরে টেম্পারেচার কত? 420 ডিগ্রি, আল্লাহ 420 ডিগ্রি বাইর করো তো কত আসে? 693 কেলভিন। 693 কেলভিন। এখান থেকে এম এর মানটা দেখো কত আসে। ক্যালকুলেটর। 259.63। 259.63 259.63। ছয়। আচ্ছা ওকে, দিলাম। তাহলে অ্যাকুরেট হয়। ওকে ওকে, এম এর মান এটা আসছে। এখন একটা জিনিস বোঝো, একটা অণুর ভর হচ্ছে এটা বলা যায়। একটা অণু ধরে নাও, মানে একটা অণু না, বেসিক্যালি 1 মোল অণু। এখন সালফারের পারমাণবিক ভর কত? একটা পরমাণুর ভর কত জানি না আমরা? 32। তাইলে হয়ে গেছে তো। তাইলে অতএব সালফার এর যে স্যাম্পলই ছিল সেটার আণবিক ভর ডিভাইডেড বাই সালফার এর পারমাণবিক ভর যদি আমি লিখি, এইটাই তো পাওয়া যাবে যে প্রতিটা অণুতে কতগুলা করে পরমাণু আছে। বুঝতে পারছিস কি তোরা আমার কথা? n এর মান বের হয়ে জি ভাইয়া। এই তো এটা করবেন আর কি, করে দেখেন তো কত আসে এখানে আনসার। 8.11 ও 8.11 মানে S8। 8.11 মানে ওই এটাকে 8 ধরে কাজ করা লাগবে আর কি, বুঝছেন তো? তার মানে এটা S8 ছিল। ক্রাউন কনফিগারেশন। ক্রাউন কনফিগারেশন, রাইট। ক্রাউন সালফার বলে সবাস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই টপিকটা কি তোমরা পড়বা? এটা পরিমাণগত রসায়নের। না, এই টপিক এই অধ্যায়ের, এটা আমাদের আমলের বইতে থাকা জিনিস, এখন আর সিলেবাসে নাই। তাহলে অবশ্যই পড়া ভাই দরকার। শিখে জি ভাই রাখি ভাই। পড়ান। আরে আগ্রহ রে। আচ্ছা, তবে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে, কম আসছে বাট আসতে দেখা গেছে আর কি। আর এটা তাহলে তো ভাই অবশ্যই করা উচিত। এটা আমি করাইতে চাই কেন, মানে আলোচনাটা খুব সুন্দর, খুবই কমন সেন্সের আলোচনা। এবং আর একটা ব্যাপার হচ্ছে তোমার বিজ্ঞান সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া দেয় আর কি। চলো, সো আমি অনেকদিন দেখাই না, আমার কথা বলতে একটু বাড়তে পারে, বাট খুবই পছন্দের একটা টপিক ছিল আমার। প্রশ্নটা আগে বুঝো, প্রবলেমটা বুঝো। সেটা হচ্ছে, ধরো আফনানের নানার খাটের নিচে থেকে একটা গ্যাস বেরিয়েছে, ঠিক আছে? ওই গ্যাসটাও বোতলে ভরে নিয়ে বেচতেছে, মানুষকে বলতেছে এটা একটা সুফি বাবার গ্যাস, এটা খাবা, এটা খাইলে খুব ভালো হবে। তো ওই গ্যাসটা আর একজন নিয়ে টেস্ট করে বুঝলো যে এটা একটা হাইড্রোকার্বন। সে হাইড্রোকার্বনের সংকেতটা আমার লাগবে। সো হাইড্রোকার্বনের সংকেত কেমন হয় বলেন তো? সি ধরে নিলাম এক্স সংখ্যক ছিল, আর হাইড্রোজেন ধরে নিলাম ওয়াই সংখ্যক ছিল। সো তোমার কাজ হচ্ছে কি, বুঝছো তো, এই এক্স আর ওয়াই এর মানটা বাইর করা। বোঝা নাই? জি ভাই বুঝতে পারছি, এটা তখন করে রাখতে পারছি, আমরা তখন এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমরা মূলত এটাকে দহন বিক্রিয়া চালাবো এর উপর দিয়ে। তাহলে এটাকে দহন করতে গেলে অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে। একটা কাজ করো, ফাঁকা ফাঁকা করে লেখো আর কি, এই যে সামনে জায়গা রাখো। সো দহনের ফলে এটা কি তৈরি করবে বলেন তো বন্ধু? কার্বন ডাই অক্সাইড আর পানি। এইখানে তৈরি হবে আর কি। কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। এখন এই বিক্রিয়াটা সমতা করা লাগবে, বলো কিভাবে করা যায়? কার্বন ডাই অক্সাইডের সামনে x দিয়ে দেই,
কার্বন যতগুলা কার্বন ডাই অক্সাইড ততগুলা। এই সমতাটাই আসল খেলা। এখানে এক্স থাকলে এখানে একটা এক্স থাকবে, ঠিক আছে? এখানে ওয়াই ছিল, তাহলে এখানে তো অলরেডি 2 আছে, তাহলে এখানে কত হবে কত? ওয়াই বাই y বাই 2। সবাই বুঝছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে এখন হবে x প্লাস y বাই 4। এইখানে অক্সিজেন কতগুলো আছে? অক্সিজেন পরমাণু কয়টা? টুয়াইজ এক্স। হ্যাঁ, আর এইখানে অক্সিজেন পরমাণু কতগুলো আছে বলো? y বাই 2 পরিমাণ আছে। Y বাই 2 না? 4 আছে, O2 আছে y বাই 4। y বাই 2 O2 এর হিসাব করি আমরা। দেখো এখানে Y by 4 এখানে O2 কতগুলা? O2 কতগুলা আছে? x সংখ্যক, ঠিক আছে? এইখানে O আছে কতগুলা? y বাই 2 না? হ্যাঁ, O যদি y বাই 2টা থাকে তাহলে O2 কয়টা থাকবে বলেন? y বাই y বাই 4। 4। সবাই বুঝছেন তো? তাহলে টোটাল অক্সিজেন কতখানি আছে বলেন তো? x প্লাস y বাই 4। y বাই 4। তাহলে এইটাকে লেখা লাগবে আমার এখানে x প্লাস হচ্ছে y বাই 4। এইটা হয়ে গেছে। এখন পুরো বিক্রিয়াটা নর্মালি একটু কমন সেন্স গ্রো করাই, তোমাদের এই জিনিসগুলো কম, কারণ তোমাদের সিলেবাসে তোমাদেরকে রিয়াকশন পড়ানো হয় না। আমাদের আমলে বালতি বালতি রিয়াকশন ছিল আর কি। এই পুরো সিস্টেমটা গ্যাসাস একটা সিস্টেম, গ্যাসীয়। সো গ্যাসাস সিস্টেম হইলে এইখানে আমরা জি লিখলাম, এইখানে আমরা জি লিখলাম, মানে গ্যাসীয় অবস্থায় ঘটনাগুলো ঘটানো হয়। এবং এই বিক্রিয়াগুলো বুঝতেছো, হাইড্রোকার্বনের দহন, তার মানে ডেফিনেটলি অ্যাবাভ 100 ডিগ্রি সেলসিয়াস। ইন রিয়ালিটি এগুলো বেসিক্যালি সবই 300 to 400 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ। সো এখন গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র অনুযায়ী, এই সূত্র তোমাদের সিলেবাসে নাই আর কি, গ্যাস আয়তন সূত্র তোমরা যেটা পাইছো গেলুসাকের চাপের সূত্র, আমাদের সময় 9-10-এ ছিল গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। সেই সূত্র অনুযায়ী আমরা একটা কাজ করতে পারি, এখানে সবার সামনে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে দিতে পারি, পারি না? তোমরা এইভাবে চিন্তা করো, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র তোমার বোঝা লাগবে না, তুমি এইভাবে চিন্তা করো, সমতা করার পরে পুরো বিক্রিয়াকে কি কোনো একটা নাম্বার দিয়ে গুণ করা যায় না? আমি ওই কাজটাই করছি, শেষ। সে নাম্বারটার নাম হচ্ছে ভি। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এইবার বলো তো, সামনের এই নাম্বারগুলোকে তুমি ছোটবেলা থেকে কি বলে আসছো? মোল সংখ্যা না? হ্যাঁ, আমরা কি বলি যে ভি মোল হাইড্রোকার্বন, ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ভি এক্স মোল এইটা ওইটা তৈরি করছে। এখন তোমাদের আবার শেখা লাগবে হচ্ছে এখন একটু অ্যাভোগাড্রোর সূত্র কম্বাইন করবো আমরা এখানে। এই পুরো সিস্টেমটা তো একই তাপমাত্রা চাপে আছে, তাই না? একই তাপমাত্রাও চাপে থাকলে তোমাদের কি মনে পড়ে ভি সমানুপাতিক হচ্ছে ছোট হাতের এন? জি ভাইয়া, মনে আছে। গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি না? তার মানে যার যার আয়তন যত গুণ হবে তার মোল সংখ্যা আসলে তত গুণ। অর্থাৎ সোজা কথা, এই যে আয়তনগুলা দেখতে পাচ্ছ, এই আয়তনগুলাকে আমরা আসলে মোল নাম্বার হিসাবে কনসিডার করতে পারবো। তুমি যদি কখনো শোনো যে 20 মিলিলিটার হাইড্রোকার্বন বিক্রিয়া করছে, তুমি ধরে নিবা 20 মোল ছিল ওই জায়গায়। কারণ কি? ভি সমানুপাতিক কেন? তোরা কি বুঝছিস বাবা? হ্যাঁ, বুঝতে পারছি। মানে ধরো তোমাকে বলা হলো 20 মিলিলিটার হাইড্রোকার্বন দহন করার ফলে 30 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে, তাহলে তুমি লিখবা 20 ইকুয়াল টু হচ্ছে ভি, হ্যাঁ, আর 30 ইকুয়াল টু হচ্ছে এই যে ভিএক্স। কার্বন ডাইঅক্সাইড বললো না 30 মিলিলিটার পাওয়া গেছে, তাহলে ভিএক্স হচ্ছে 30 মিলিলিটার। আপনারা কি বুঝছেন আমার কথা? আসলে বুঝতে পারছি, অনুপাত সমান হয় কারণে আমরা মোলের অনুপাতের জায়গায় রিপ্লেস করতে এক্স্যাক্টলি, মানে একই সিস্টেমের মধ্যে তো, সো এদের টেম্পারেচার প্রেশার আসলে একই। সো যার আয়তন যত গুণ থাকবে ওর মোল নাম্বার আসলে তত গুণ ছিল। সো এই জন্য সবার আয়তনগুলোকে আমরা আসলে মোল নাম্বার হিসাবে কনসিডার করবো আর কি। দ্যাট ইজ দ্য আইডিয়া। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলেন, তোমরা আরও কতগুলো জিনিস শেখো। আমি কিন্তু প্রথমে ওয়াদা করছি যে এই টপিকটা পড়ানোর মূল কারণ পরীক্ষায় আসলে তুমি আনসার করতে পারবা তা না, ওটা তোমার উদ্দেশ্য হইতে পারে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বিজ্ঞানের সাথে পরিচিত করানো। সো কতখানি হাইড্রোকার্বন যে আমরা পাত্রের মধ্যে ঢুকাই, কতখানি অক্সিজেন যে আমরা ঢুকাই, এটা আমরা ঢুকানোর সময় মাপি যে এত আয়তনের হাইড্রোকার্বন ঢুকাইলাম, এত আয়তনের অক্সিজেন ঢুকাইলাম। বুঝতে পারছো? তখন কি টেম্পারেচার হাই থাকে নাকি নর্মাল থাকে? নরমাল থাকে। নর্মাল থাকে। ঢুকানোর পরে আমরা যখন ম্যাশ মারি দেই, আগুন ধরাই দিই, তখন না তাপমাত্রা বাড়ি যায়, সেটা তো ভিন্ন কথা। এবার বোঝো, শুরুতে তুমি এদের আয়তন মাপছিলা, তখন টেম্পারেচার কম ছিল রুম টেম্পারেচারে। সো বিক্রিয়ার পরে না আমরা আরেকবার আয়তন মাপি যে দেখি দহনের পরে আয়তন কত হইলো, কম্বাসশনের পরে কি হইলো। তখন আয়তন মাপতে গেলে আমাদের কি ঠান্ডা করে মাপা লাগবে না? আগে শীতলীকরণ করতে হবে, তাহলে H2O পানি হয়ে যাবে। তখন এই বস্তুটা আর গ্যাস থাকে না, এইটা তখন হয়ে যায় কি জানো?
লিকুইড। পানি। তোমরা কি বুঝছো আমার কথা? নিয়মটা হচ্ছে এটার আবার অক্সিজেনের কিছু এক্সেস আয়তন থাকে না? থাকতে পারে, অক্সিজেন। থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করে। সো তাহলে নিয়মটা নর্মাল কি বোঝেন? বিক্রিয়ার শুরুতে যে তাপমাত্রায় আমরা এদের আয়তন মাপছিলাম, বিক্রিয়ার পরের আয়তন মাপার সময়ও একই টেম্পারেচারে এসে তারপরে কাজ করতে হয়। কিছু কঠিন অঙ্ক আছে, ওই ক্ষেত্রে টেম্পারেচার না কমায় হিসাব করে, তখন আবার পানির আয়তনও কনসিডার করা লাগে। সো এখন একটু বোঝো, যখন এই গ্যাসাস ওয়াটারটা, গ্যাসাস পানিটা লিকুইড পানিতে আসবে, তখনই তোমরা বুঝতেছো ওই গ্যাসের আয়তনের তুলনায় ওর আয়তন একেবারে নগণ্য হবে। জি ভাইয়া বুঝতে পারছি। কেমনে এটা গাণিতিকভাবে বুঝান তো? কারণ একটা গ্যাস যখন কোনো রুমে থাকে, মানে যে পাত্রে থাকে পুরো সম্পূর্ণ সেই পাত্র জুড়ে থাকে, কিন্তু লিকুইডের একটা নির্দিষ্ট আয়তন আছে, মানে আয়তন নির্দিষ্ট না, মানে যে পাত্রে আছে সেই পাত্রে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, যার কারণে ওই আচ্ছা, আয়তনটা- তোমাদেরকে আমি একেবারে ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করি আর কি, দেখি পারি কিনা। সেটা হচ্ছে, আমার একটু বলো তো, ধরো তোমার কাছে 18 গ্রাম পানি ছিল, 18 গ্রাম পানি, হ্যাঁ, 18 গ্রাম পানি, এটাকে তুমি যদি বাষ্পীভূত করো, মানে তাপ দিয়ে কোনোভাবে আর কি, হ্যাঁ, বলেন তো গ্যাসাস স্টেটে এটার আয়তন কত হবে কইতে পারবা? যে জায়গায় রাখছি পুরো ওইটার সমান। কিছু মনে হয় বোঝো নাই। ও হ্যাঁ বুঝতে পারছি। 1 মোল পানি না, 1 মোল পানির আয়তন কত হওয়ার কথা? যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে রাখি আমরা, তাহলে এরকম এত আয়তন হওয়ার কথা না? হ্যাঁ আচ্ছা, এবার বলেন 18 গ্রাম পানি যখন লিকুইড স্টেটে থাকে তখন তার আয়তন কত হয় জানো নাকি? 18 মিলিলিটার। 18 সিসি হয়। একটু বোঝো, ডিফারেন্সটা বোঝো। কোথায় 22,400 সিসি, সেই বস্তুটা নেমে চলে আসছে মাত্র 18 সিসিতে। তাহলে ওই গ্যাসের তুলনায় ওটার তো আয়তন নাই বলেই আমরা ধরবো, যে ধরবো না, ওটার হিসাব বাদ দে। বুঝছেন আপনারা আমার কথা? জি ভাইয়া, দ্যাট ইজ দ্য বুঝতে স্টোরি। ওকে, সো এবার বলেন আমাকে, প্রথম কথা হচ্ছে দহনের পূর্বে সিস্টেমের আয়তন কত ছিল বলো? দহনের পূর্বে সিস্টেমের আয়তন কত ছিল? ভি আয়তনের ছিল হাইড্রোকার্বন যোগ অক্সিজেন ছিল না, ভি ইন্টু এক্স, আচ্ছা একবারে লিখি আর কি, ভি এক্স প্লাস ভি ওয়াই বাই 4, এটা ছিল তো নাকি? বুঝতে পারছি সবাই? দহনের পূর্বে জি ভাই বুঝছি। আয়তন এটা ছিল। ওকে, এবার বলেন আমাকে দহনের পর, দহনের পর শীতলীকরণের পর আয়তন, এই কথার মানে কি বোঝো নাই? দহন করার পরে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছি, আগের টেম্পারেচারে, আগে এই ইনিশিয়াল যে টেম্পারেচারে কাউন্ট করা হয়েছিল তারপরের কথা বলতেছি আর কি। বলেন এবার কত হয়েছে আয়তন? Vx Vx plus plus Vy Vy by 2 না ভিওআই বাই 2 হবে না, শীতলীকরণ করলে Vy by 2 শীতলীকরণ থাকে। করলে তো ভিওআই বাই 2 থাকে না। ওটাকে আর হিসাব করা যাবে না, পানির আয়তন বাদ, পুরা সিস্টেমের মধ্যে আছে এখন শুধু কার্বন ডাইঅক্সাইড। তোরা আমার কথা বুঝিস নাই। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝছি বুঝছি ভাই। আচ্ছা, এবার বলেন আমাকে, তাহলে এই ঘটনার ফলে আয়তন কি সংকুচিত হইতে দেখা গেল নাকি প্রসারিত হইতে দেখা গেল বলো তো? আয়তন সংকোচন। টের পাইতেছো না? আয়তন সংকুচিত সংকোচন। হয়েছে। সংকুচিত হয়েছে না? আগে ছিল ভিএক্স এর সাথে এইটা যোগ ওইটা যোগ, আর এখন শুধু ভিএক্স। তার মানে এটাকে আমরা কি বলি জানো? এটাকে বলা হচ্ছে অতএব প্রথম আয়তন সংকোচন। তাহলে প্রথম আয়তন সংকোচনের সংজ্ঞা কি? তোমার হাইড্রোকার্বন গ্যাসের সাথে অক্সিজেন গ্যাস মিশায়ে দহন করার পরে শীতল করলেই যে আয়তনটা আমরা পাচ্ছি, এই যে ডিফারেন্সটা হবে, এটাকে বলে প্রথম আয়তন সংকোচন। বলেন আমাকে প্রথম আয়তন সংকোচনের ভ্যালু কত হবে? হিসাব করেন নিজেরা। উপরটা থেকে নিচেরটা বিয়োগ, মানে V প্লাস এটা বাদ। ভিওআই বাই 4 থাকবে হচ্ছে ভি প্লাস ভি ওয়াই বাই 4। তো এটার একটু মানুষ করে লিখলে মনে হয় এরকম লাগে দেখতে, ভি ইন্টু 1 প্লাস ওয়াই বাই 4। এটা একটা সূত্র, 4। এটা আমরা কাজে লাগাবো। এই ডেটা অঙ্কে দিয়ে দেয় যে দহনের পরে শীতলীকরণ করে আয়তন এত পাওয়া গেছে, তো এইটা হচ্ছে এটা এই। আচ্ছা, এরপরে আসো, এরপরের টেকনিকটা কি? যে গ্যাসটা দহনের পরে থাকলো সেটাকে আবার ক্ষারের দ্রবণের ভিতর দিয়ে চালনা করে দেয়। কথাটা কি বুঝছো? জি
অবশিষ্ট গ্যাস মিশ্রণকে ক্ষার দ্রবণের ভিতর চালনা করলে, বলেন তো আয়তন এবার আবার ছোট হয়ে যাবে কিনা, বড় হয়ে যাবে? বলো। আয়তন আবারও সংকুচিত হয়। এই সংকোচনটাকে কি বলে জানো? দ্বিতীয় আয়তন সংকোচন। সংকুচিত হয়, যার পরিমাণ বলো তো কত হবে এবার? দেখো, বার্নড যে গ্যাসটা ছিল, দহনের পরে যে অবশিষ্ট গ্যাস ছিল, সেটা মূলত কোন গ্যাস জানো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড। বোঝো নাই? তো এই মিশ্রণটাকে যখন তুমি ক্ষার দ্রবণের ভিতর দিয়ে চালনা করবা, কার্বন ডাইঅক্সাইড কি একটা অ্যাসিডিক গ্যাস না? ওই অ্যাসিডিক গ্যাসকে ওই ক্ষারটা টেনে ধরে রাখে, কার্বনেট লবণ আকারে টেনে ধরে রাখে। বুঝছস তো? রিয়াকশন করে রয়ে যায়। তাহলে ওই গ্যাস সিস্টেম থেকে তো আরো কিছুটা গ্যাস বেরোয় গেল, তাহলে আয়তন আরো ছোট হয়ে যাবে। এখন বলেন কতটুকু আয়তন ছোট হয়ে যাবে? যতখানি কার্বন ডাইঅক্সাইড ছিল ওটুকুটাই নিয়ে যাচ্ছে না, তাহলে আয়তন ছোট হবে এবার কতখানি বলেন তো? ভিএক্স পরিমাণে। তোমরা কি বাকিরা বুঝতেছো না? বুঝছি ভাই। ওকে, তাহলে এই দুইটা সূত্র দিয়েই কাজ শেষ। এটাকে বলে দ্বিতীয় আয়তন সংকোচন, আর এটাকে বলে প্রথম আয়তন সংকোচন। এখন ধরো দুই একটা অঙ্ক করলেই খুশি হয়ে যাবা, এই সহজ জিনিস, বাচ্চা জিনিস। তবে এর মধ্যে আরও ফ্যাস লাগানো যায় আর কি, ফ্যাস দেখি ধরতে পারো কি না এইটুকুই। 20 মিলিলিটার গ্যাসীয় হাইড্রোকার্বনকে অধিক পরিমাণ অক্সিজেনের সাথে বিস্ফোরিত করা হলো। নর্মালি আমরা এক্সট্রা অক্সিজেন নেই, কারণ আমি তো জানি না এটা কোন হাইড্রোকার্বন, এর জন্য কতখানি অক্সিজেন লাগবে। সো আমরা বেশি করে অক্সিজেন ঢুকাই আর কি, যে প্রয়োজনের চেয়ে যেন বেশি থাকে অক্সিজেন। আচ্ছা, তাহলে আমরা একটু বিক্রিয়াটা লিখে ফেলি। CxHy এর সাথে হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি। সমতাটা কেমনে করে? এখানে x ছিল, তাহলে এখানে x হবে। এখানে y ছিল, তাহলে এখানে হবে হচ্ছে y/2। তারপরে এখানে অক্সিজেনের কি হবে অবস্থা? x + y/4 হয়, মনে আছে আপনাদের? এখানে হয় x + y/4। তারপরে আবার কি, সবাইকে একটা v দিয়ে গুণ করে দিব। এই সমতাটুকু তাড়াতাড়ি বাড়তে হবে। আচ্ছা, এবার দেখো কি বলছে। 20 মিলিলিটার গ্যাসীয় হাইড্রোকার্বনকে, বলো তো এই 20 মিলিলিটারটা কি জানো? ভি এর পরিমাণটা হচ্ছে 20 মিলিলিটার। বুঝছেন কি আপনারা? জি ভাইয়া। গ্যাসীয় হাইড্রোকার্বনকে অধিক পরিমাণ অক্সিজেনের সাথে বিস্ফোরিত করা হলো, পরে তাকে শীতল করলে, এই যে বিস্ফোরণের পরে শীতল করছে, শীতল করলে তার আয়তন 30 মিলিলিটার সংকুচিত হলো। বলেন এটা কি? এটা হচ্ছে প্রথম আয়তন সংকোচন। প্রথম আয়তন সংকোচনের সূত্র কি ছিল বলেন? V ইন্টু 1 + y/4 হয়ে গেছে তো অঙ্ক, টের পাও নাই? অঙ্ক শেষ। আচ্ছা, সংকুচিত হলো, পরিশেষে তার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ, এই যে ক্ষার যোগ করছে, তারপরে ক্ষার যোগ করলে তার আয়তন আরো 40 মিলিলিটার কমে গেল। এইটা ডেফিনেটলি কি বলেন তো? 40। হ্যাঁ, এই জায়গায় একটা প্রশ্ন আছে। কোনো প্রশ্ন নাই, ওটা পরে পাবি। বুঝছি, পরে পাবি, আসবে, সমস্যা নেই। আচ্ছা, এইবার চলেন সূত্রের মধ্যে আমরা একটু বসাই টসাই, হয়ে যাবে। আচ্ছা, এখন এই ভি এর মানটা যদি এখানে বসাও, তাহলে এক্স এর মান কত আসে বলো? 2 আসে না? শেষ। এক্স এর মান 2, তাহলে এবার ভি এর মান আবার এই জায়গায় বসাও। ভি এর মান 20 এখানে বসাইলে এখানে থাকে 1.5, 1.5 থেকে একবার দিলে থাকে 0.5 রে, 4 দিয়ে গুণ করলে ওয়াই এর মান আসে 2। আমি কি করছি তোমরা বোঝো নাই? জি ভাইয়া, ক্যালকুলেশন বুঝতে পারছি, মুখে মুখে হিসাব করা লাগবে। ওটা তো মনে হয় ভুল হয়েছে, কেন? কারণ কিছু অতিরিক্ত তো অক্সিজেন থাকার কথা প্রথম সংকোচনের পরে। নাও থাকতে পারে, ওইটাই পারে। কাকতালীয় ভাবে আমি যে পরিমাণে অক্সিজেন মিশাইছি ওটা পুরোপুরি ব্যবহার হয়ে গেছে। তুমি যে টাইপের চাই, কার্বনকে অধিক পরিমাণ অক্সিজেন। আরে ওইটা হচ্ছে ধর আমরা প্রথমে গেস করে নিয়ে ঢুকাই যে এতখানি অক্সিজেন লাগতে পারে, দেন রহমান সাহেব অ্যাড করেন। সো তুমি যে টাইপের অঙ্ক চাচ্ছ ওই টাইপের অঙ্ক আছে পরে আর কি, বাট এই অঙ্কে ওই ক্যাচাল নাই, বুঝেছো? আসবো আমি, আস্তে আস্তে আসবো। এই অঙ্কটা বুঝছো বাকিরা? এই এই অঙ্কগুলো খুবই মজার অঙ্ক আর কি। আচ্ছা, আপনার এই টপিক কোথায় দেখছো? একাডেমিকে দেখছো মনে হচ্ছে? না ভাই, পরিমাণগত রসায়ন 2 দিন আগে একটা কোচিং সেন্টারে প্রিপারেশন নিতে যে এটা পরিমাণগত রসায়নের টপিক না তো, গাধারা ওইখানে দেখাইছে কেন? আচ্ছা, কেন জীবন ধ্বংস হয়ে যাবে কেন? এই অঙ্ক দেখায় ধ্বংস করে ফেলছে।
তারপর জারণ বিজারণ যে কি হইলো ক্ষারীয় মাধ্যমে মানে মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা হইলো, যাই হোক, ব্যাপার না। আসো পরের অঙ্কে যাই। 40 মিলিলিটার গ্যাসীয় হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাথে বিস্ফোরণ করা হলো, তাহলে বলেন এটা কি? ভি 40 মিলিলিটার। ওকে, বিস্ফোরিত করা হলো, বিস্ফোরণে 120 মিলিলিটার আয়তন হ্রাস পেল, এটা কি? বিস্ফোরণে 120 মিলিলিটার প্রথম আয়তন সংকোচন, তাহলে ভি ইন্টু 1 প্লাস ওয়াই বাই 4, এটার মান কত? 120। বুঝছো, কিন্তু প্যাচ থাকতে পারে। আচ্ছা, হাইড্রোকার্বনটির বাষ্প ঘনত্ব নাকি 22। হায় হায়, বাষ্প ঘনত্ব দিয়ে কি করবো বলো? আণবিক ভর এম কত তাহলে? 44। 44। তার আণবিক সংকেত নির্ণয় করো। কেমনে করা যায়, বুদ্ধি দেন তাড়াতাড়ি। এই 40টা আমি যদি এখানে বসাই, বলো কত আসবে? এখানে হিসাব করো, মুখে মুখে হিসাব করো। 40 এখানে বসাইলে থাকবে 30, সরি 3 থাকবে 3, তাহলে এই পাশে 2, 8, y ইকুয়াল টু হচ্ছে 8। এই বুঝতেছিস তো? সিম্পল জিনিস, যেটা বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা এবার বলেন, আপনি হাইড্রোকার্বনটার সংকেত কি যেন ধরে নিছিলেন? CXHY। HY। তাহলে কি লেখা যায়? এটার আণবিক ভর কত? 12x না? 12x প্লাস y, এটা ইকুয়াল টু কত? 44। কিছু মনে হয় বোঝো না এই ব্যাপারটা। জি ভাইয়া বুঝতে পারছি। এটা আণবিক ভর। তুমি তো y এর মান জানো তো 8, তাহলে x এর মান তো ভাই করাই যাবে। তাহলে 12x প্লাস y এর মান হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে কত? 44। তাহলে বলেন এবার x এর মান কত আসে? 3 আসে, প্রোপেন গ্যাস। 3 ওই হইল, তাহলে C3H8 শেষ। এই অঙ্ক করাইতে যায় তোদের কেন মাথা খারাপ করে দিবে? ওই যে ওই প্রথমে সংকোচন প্রসারণ এগুলাই প্রথমবারে আসলে বুঝি নাই। ও আচ্ছা, এইবার বুঝছিস নাকি এখনো বুঝোস নাই? না এখন বুঝতে পারছি। আচ্ছা চলেন এবার মনোযোগ দিয়ে দেখেন, এই অঙ্ক কিন্তু ক্যাচাল আছে। কোনো গ্যাসীয় হাইড্রোকার্বনের 12 মিলিলিটার নিয়ে, তার মানে এটাকে আমরা কি দিয়ে লিখবো? ভি 12 মিলিলিটার 90 মিলিলিটার অক্সিজেনের সাথে মিশানো হলো। তাহলে 90 মিলিলিটারটা কি বলো তো আমাকে একটু? অক্সিজেনের আয়তন না ব্যবহৃত? আচ্ছা আমি একটু বিক্রিয়াটা লিখি, তাহলে আরও ক্লিয়ার হবে। আমাদের বিক্রিয়াটা কি ছিল? CXHY প্লাস অক্সিজেন ছিল, এটার বিক্রিয়ার ফলে তৈরি হইতো কি? কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি। সমতা করি, এখানে x ছিল বলে এখানে একটা x আসবে, এখানে y ছিল বলে এখানে কি আসবে? y ডিভাইডেড বাই 2, ঠিক আছে তো? তারপরে অক্সিজেন এখানে কতগুলো ছিল? O2 ছিল হচ্ছে x সংখ্যক, আর ওইখানে তো বুঝছি x প্লাস কত হবে? y বাই 4। এই বিক্রিয়াটা এতবার হাতে করবা যে এটা একদম ঠাস করে মানে মুখস্থ লিখে দিবা। তাহলে এখানে v থাকবে, এখানে একটা v ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, এখানে vx, এখানে হচ্ছে এই জিনিস হইল। এখন বলো অক্সিজেন বিক্রিয়া করতেছে কতখানি? এইটুকু না? v ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, এটা হচ্ছে 90 মিলিলিটার। এই তো গুড। v ইন্টু এক্স প্লাস, প্লাস y বাই 4 এর মান হচ্ছে 90 এটা 90 লিখবো, ঠিক আছে তো? তবে একটু না, এটা 90 না, একটু ঝামেলা আছে, ঝামেলাটা শোনো। এটা 90 না। v ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4টা হচ্ছে ততটুকু অক্সিজেন যতটুকু আসলে বিক্রিয়া করছে, আর এই 90 মিলিলিটারটা হচ্ছে আপনি যেটা পাত্রে মিশাইছেন। এখন যেটা আপনি পাত্রে মিশাইছেন, দ্যার ইজ এ পসিবিলিটি হয়তোবা তার পুরোটুকু বিক্রিয়া করে নাই, বোঝা না? জি ভাইয়া বুঝতে পারছি, পুরোটা বিক্রিয়া সো করে না, এইজন্যই আমি বলতেছি না যে এইটাই হবে, অনেক অঙ্কে এরকম প্যাচ থাকে, জাস্ট মাথার মধ্যে মেন্টালি রেডি থাকো আর কি। ওকে, সো আপাতত আমি এটা লিখতে পারি ফর দ্য ইনিশিয়াল ক্যাচ যে v ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 শুড বি 90। আচ্ছা এবার হইলো, বলেন মিশ্রিত করা হলো, পরে মিশ্রণে বিস্ফোরণ ঘটিয়ে শীতল করার পরে দেখা গেল, শীতল করছে কিন্তু, করার পরে দেখা গেল আয়তন কত মিলিলিটার হয়েছে? 72 মিলিলিটার হয়েছে। এইটা কিন্তু আয়তন সংকোচন দেয় নাই, কি বলছে? বিস্ফোরণের পরে শীতল করলে আয়তন আমি ফাইনালি পাইছি এখন 72। তাইলে আমাকে বলেন প্রথম আয়তন সংকোচন যেটা সূত্র কি? v ইন্টু 1 প্লাস ওয়াই বাই 4, বুঝে বলো এইটার মানটা কত হওয়া উচিত? 12 প্লাস 90 মাইনাস 72। এইটা হওয়া উচিত হচ্ছে 12 প্লাস 90। আচ্ছা আরো সহজে ভাবো না, বিস্ফোরণের পরে পাত্রে কি থাকার কথা? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড থাকার কথা না? জি ভাই। হ্যাঁ, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড থাকার কথা।
আচ্ছা থাক, বাদ দে, তো তোদের মতো করেই করি, ভি ইন্টু 1+y/4 দিয়েই করি। ভি ইন্টু 1+y/4 এটা ইকুয়াল টু কত হওয়ার কথা বলেন? এটা তো প্রথম আয়তন সংকোচন। প্রথমে আয়তন কত কত ছিল? 12 যোগ হচ্ছে কত? 90 ছিল, 90 বিয়োগ হচ্ছে কত? 72। 72 ওকে ঠিক আছে, চলেন এবার এটার মান কত আসে একটু দেখো তো। 30 30, ঠিক আছে। এই অবশিষ্ট গ্যাসের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তার আয়তন কমে 36 মিলিলিটার হলো। এখন একটু ভাবো, অবশিষ্ট গ্যাসের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে আয়তন তো কমে 0 হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 0 হওয়ার কথা, মানে এক্সট্রাটা অক্সিজেন যেটা থেকে গেছে। মনোযোগ দাও, এক্সট্রা অক্সিজেন। বোঝো, পাত্রের মধ্যে আসলে বাকি থাকার কথা কি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড না, কিন্তু এখানে হয়েছে কি কোনো একটা কারণে আয়তনটা 0 হয় নাই। না হওয়ার কারণ ওই 36 মিলিলিটার কি ছিল জানো? আনবার্নড অক্সিজেন, যে অক্সিজেনটা ঢুকাইছিলা কিন্তু বিক্রিয়া করে নাই, বসে আছে। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে এবার কি হবে জানো, এখানে একটু ক্যাচাল আছে। এই যে ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 এটার মানটা কত বলো তো? এটা আসলে কি? এটা আসলে যতটুকু অক্সিজেন বিক্রিয়া করছে সেটা, এই যে বিক্রিয়া করছে যেটা, কিন্তু 90টা কি ছিল? পাত্রে যেটা মিশাইছিলা, তাহলে আসলে বিক্রিয়া করছে কতখানি বলেন তো? 90 থেকে বিয়োগ হবে কত? 36। বুঝছেন কি সবাই? জি ভাই। সেই সাথে আরো একটা জিনিস আপনাদের বোঝার কথা, সেটা হচ্ছে ওই যে লাস্টের কথাটা আমাকে একটু বলো, ভিএক্স এর মানটা কত হবে? ক্ষার যোগ করলে যে আয়তনটা হ্রাস পায় সেটাকে আমরা কি বলি? কার্বন ডাইঅক্সাইডের আয়তন না? ভিএক্স এর মান, দ্বিতীয় আয়তন সংকোচন। সেই দ্বিতীয় আয়তন সংকোচনটা কত? একটু আগে ছিল 72, এই যে আয়তন 72 মিলিলিটার হয়েছে, এখন আছে 36। তার মানে কত বলেন তো? 72 মাইনাস কত? 36, মানে আরো থাকবে 36। অনেক কিছুর মান জানি, এত কিছুর মান তো লাগেও না আমাদের। সো ইনফ্যাক্ট এই জিনিসটা লাগবেও না আর কি, উপরেরটা এইটা আর এটা দিয়ে কাজ হয়ে যাবে। বলেন এবার কি হবে? ভি এর মানটা তুমি যদি এইখানে বসাও, একেবারে নিচে এসে আগে বসাও, তাহলে বলো। তাহলে 3 আসে x এর মান। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 3। এবার x এর মান 3 এইখানে নিয়ে যায় বসাই দাও, শেষ। হ্যাঁ নিজেরা করো, আমি আর করবো না, বয়স হয়েছে। কত আসে y এর মান? ক্যালকুলেটর লাগতেছে এটার জন্য? কি রে ভাই? 6 আচ্ছা তাহলে C3H কত? 6। নাম কি যৌগটার? প্রোপিন। সংকেত লাগবে, গাঠনিক সংকেত লাগবে, বলা যায় না। প্রোপিন বলে দাও। প্রোপেন হইতে পারে। এই যে হাইড্রোকার্বনের আণবিক সংকেত বাইর করতেছি আমরা, সো এক্সাক্ট হাইড্রোকার্বনের নাম তো আমার দরকার নেই, আমরা মানে উদ্দেশ্য হচ্ছে আণবিক সংকেতটা বাইর করা, বুঝছো কি? আচ্ছা বুঝতে পারছি। তারপরে চলো আরেকটা অঙ্ক করে বাড়ি চলে যাই। রুয়েটে আসছে দেখো, এই যে আমি বললাম না সিলেবাসে নাই, কিন্তু তারপরেও দেখেন কত সালে আসছে, 18 সালে। 20 মিলিলিটার আয়তনের একটি হাইড্রোকার্বন গ্যাসের সাথে অতিরিক্ত অক্সিজেন মিশিয়ে 20 মিলিলিটার হাইড্রোকার্বন, তার মানে ভি ইকুয়াল টু 20 মিলিলিটার। অতিরিক্ত অক্সিজেন মিশিয়ে এর আয়তন 90 মিলিলিটার করা হলো। একটু বলো তো এই 90টা কি? অক্সিজেন। যতটুকু অক্সিজেন নেওয়া হয়েছে। না না মোট অক্সিজেন না, মোট আয়তন। না মোট আয়তন, হাইড্রোকার্বন প্লাস অক্সিজেন টোটাল। তাহলে এবার আমাকে একটু বলেন, অক্সিজেন যতটুকু নেই আমরা সেটার আয়তনটাকে আমরা কি দিয়ে লিখি বলেন তো? ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 না? হ্যাঁ আচ্ছা এইটার মানটা তাহলে কত? আরো বিয়োগ 70 না? হ্যাঁ 70। বুঝতে পারছিস তো? জি ভাইয়া। হাইড্রোকার্বন যদি 20 হয় তাহলে অক্সিজেন নেওয়া হয়েছিল 70 পরিমাণে। তবে ভালো করে মাথায় রাখো, 70 পরিমাণে করতে হবে। 70 পরিমাণে অক্সিজেন কিন্তু তুমি নিছো, এইটা যে বিক্রিয়া করছে তা বলা যাচ্ছে না এখনো, এখান থেকে কিছু একটা বিয়োগ করা লাগতে পারে, ঠিক আছে তো? জি ভাই। ওকে ভাইয়া আচ্ছা এখন ঘটনা হচ্ছে, আমাকে একটু বলেন তাহলে এখানে কি হচ্ছে? 90 মিলিলিটার করা হলো, এরপরে তা দহন করা হইলো। শীতল গ্যাস মিশ্রণের আয়তন হয় 50 মিলিলিটার। শীতল গ্যাস মিশ্রণের আয়তন হইছে যেটা 50 মিলিলিটার, এখান থেকে আমরা প্রথম আয়তন সংকোচন বের করতে পারবো। তাহলে বলেন ভি ইন্টু 1+y/4 যেটা, এটা কত হবে বলো তো? একটু আগে আয়তন কত ছিল? 90। টোটাল সিস্টেমের আয়তন ছিল 90।
90 মাইনাস এখন হইছে আয়তন কত 50, তাহলে এটা হচ্ছে প্রথম আয়তন সংকোচন। কত আসে এটা 40, একবারে 40 লিখি আর কি। আচ্ছা 40, তাহলে ভাঙাই লিখতে ওই ভাঙাই থাকতো মানে আচ্ছা, যদি ওই আচ্ছা। সময় মাথায় না কাজ করে। ঠিক আছে, 90 মাইনাস হচ্ছে কত 50। ওকে, তাহলে এখান থেকে আমরা ওয়ার মানটা পেয়ে যাচ্ছি। কিন্তু ওয়ার মান লাস্টের কথাটা একটু দেখি আবার। এই গ্যাস মিশ্রণে ক্যালসিয়াম অক্সাইড যোগ করা হলো, ক্যালসিয়াম অক্সাইডটা বুঝছেন তো ক্ষার হিসাবে কাজ করতেছে, যোগ করা হলে তার আয়তন কমে 10 মিলিলিটার হলো। এই যে ক্ষার যোগ করার পরেও যে আয়তন রয়ে যায়, এটা আসলে কোন আয়তন বলেন তো? অক্সিজেন, অব্যবহৃত অক্সিজেন, রাইট। তাহলে এই অব্যবহৃত অক্সিজেনটা আবার কি এখান থেকে 10 বাদ যাইতে হবে। আচ্ছা, হাইড্রোকার্বনটির এইটুকু কনফিউশন ছিল, এটা দূর হয়ে গেছে। জস, এই জন্য লেগে থাকতে হয়, মন খারাপ করে ছেড়ে দিতে হয় না। দেখি সামনে যাব আরো পাবো আর কি, হয়ে যাবে। পারবেন না আপনারা? জি ভাইয়া বাকিটা জি পাস ভাইয়া। ভাই, হয়ে গেছে। শিশু টু দি পাওয়ার শিশু অঙ্ক আবার কি এটা 10 সিসি হাইড্রোকার্বন, তার মানে এটা হচ্ছে ভি 10 সিসি, এবং এত সিসি অক্সিজেন একটা আবদ্ধ গ্যাস মাপন যন্ত্রে নিয়ে বিস্ফোরিত করা হলো। 75 সিসি অক্সিজেন নিছো, তার মানে ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, এটার ভ্যালু হচ্ছে 75। ওকে, বিস্ফোরণের পরে শীতল করে মিশ্রণের আয়তন 60 সিসি পাওয়া গেছে। তাহলে এটা কি সংকোচন নাকি এটা বিয়োগ করে সংকোচন পাওয়া যাবে? কোনটা? প্রথম আয়তন সংকোচন পাইতে গেলে কি করা লাগবে? বিয়োগ। বিয়োগ করা লাগবে, কারণ এটা হচ্ছে 60 পাওয়া গেছে আর কি। ভি ইন্টু 1 প্লাস ওয়াই বাই 4, এটার ভ্যালুটা হচ্ছে আগে কত আয়তন ছিল দেখো তো 85। তাহলে এখন আমাদের কত হবে 85 মাইনাস কত 60 হইল আর কি। আচ্ছা, এতে কস্টিক সোডা যোগ করার পরে গ্যাসের আয়তন অর্ধেক হ্রাস পেল। তার মানে বলেন ভিএক্স এর ভ্যালু না এটা আমাদের কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু, অর্ধেক হ্রাস পাইছে মানে কি? একটু আগে কত ছিল 60, এখন হয়েছে কত তাহলে 30। হ্যাঁ, আচ্ছা, তাহলে অর্ধেক হ্রাস পেল। হাইড্রোকার্বনটির আণবিক সংকেত নির্ণয় করো। এখানে কি আর কিছু বিয়োগ টিয়োগ করার আছে বলো? হ্যাঁ আছে 2 নাম্বার ইকুয়েশনে। 75 থেকে 30 বিয়োগ করতে হবে। কেন 30 বিয়োগ করতেছে বুঝছেন তো? লাস্টেও কিন্তু আপনার 30 মিলিলিটার পড়েছিল, ওই আয়তনটাই অব্যবহৃত অক্সিজেন, ওটা এখানে বাদ দিতে হচ্ছে আর কি। সো আশা করি আপনারা পারবেন। আমার আর দেখাইতে হইতেছে না, আমি মরে গেলেও বাঁচি যাই। আবার ও এইটা মারাত্মক সুন্দর অঙ্ক, এটার পরে আর করাবো না, করো দেখি। এটা পারবা না তোমরা, না পারলে তোমাদের ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা, কারণ তোমাদের সিলেবাস বর্তমানে তোমাদেরকে বোকা বানায় ফেলছে আর কি। এরে 12টা বাজায় দিছস রাইট। ক্যালসিয়াম ক্লোরাইড 80 সিসি হাইড্রোকার্বন, ভলিউম হচ্ছে 80 সিসি। আচ্ছা শোনো, এই অঙ্কটা করাচ্ছি, জাস্ট দেখে ভুলে যাবা। তপুর একটা গান আছে না, একবার শুনে ভুলে যেও বারবার, এইটা হচ্ছে ওই টাইপের একটা অঙ্ক তোমাদের জন্য। এটা তোমাদের কপাল খারাপ যে তোমাদের জীবনে এগুলো জানা হবে না আর কি, আমাদের আমলে এগুলো জানা লাগতো। এই অঙ্ক তোমাদের এখন লাগবে না আর কি কোনোভাবেই। অক্সিজেনের উপস্থিতিতে 80 সিসি হাইড্রোকার্বন গ্যাসকে দহন করা হলো। দহন প্রক্রিয়ার পর প্রাপ্ত গ্যাস মিশ্রণকে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের উপর দিয়ে চালনা করায় 240 সিসি আয়তন হ্রাস পেল। এই যে 240 সিসি আয়তন হ্রাস পাইছে, এটা কি প্রথম আয়তন সংকোচন না? জি ভাই। এইটা আসলে ভি ইন্টু ওয়াই বাই 2। আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমরা বুঝতেছো না কথাটা কি। টেনশন লেনে কা নেহি সির্ফ দেনে কা হে। CxHy প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে জানো? কার্বন ডাইঅক্সাইড আর পানি। সমতা করি চলেন। এক্স ছিল এক্স হবে, ওয়াই ছিল ওয়াই বাই 2 হবে, এখানে হবে এক্স প্লাস ওয়াই বাই 4। সবাইকে তারপরে কত দিয়ে গুণ করব? ভি দিয়ে। ভি দিয়ে গুণ করব। করো। এখন একটু ভাবো বন্ধু, তোমরা খাতায় লিখে নিতে পারো। এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের উপর দিয়ে চালনা করছে, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কি জানো? এটা একটা নিরোধক। তার মানে পানি সব শোষণ হয়ে যায়। ও পানি শোষণ করছে। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই অঙ্কে কিন্তু বলে নাই সে ঠান্ডা করছে মিশ্রণটাকে,
অক্সিজেনের উপস্থিতিতে এত সিসি হাইড্রোকার্বন গ্যাসকে দহন করা হয়েছে, দহন প্রক্রিয়ার পরে প্রাপ্ত গ্যাস মিশ্রণকে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের উপর দিয়ে চালনা করছে। তোরা কি বুঝছিস আমার কথা? জি ভাইয়া বুঝতে তো পারছি। একই কাজই হয়েছে, শীতলীকরণ করলেও যা হতো এখানে আর কি ক্যালসিয়াম ক্লোরাইডকে লাগানোর কারণে ওই পানিটা শোষণ হয়ে গেছে। একটু আলাদা আছে, একটু ভাব একটু আলাদা হইছে। তো আগের আগে আমরা পানির আয়তনটাকে কনসিডারই করতাম না, কিন্তু এইবার হয়েছে কি পানিটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, কারণ এখানে কিন্তু ঠান্ডা করা হয় না, হাই টেম্পারেচারে আছে, ওই পানির ভলিউমটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট জায়গা দখল করে আছে। আমার কথা বুঝিস নাই? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া বুঝছি, বুঝতে পারছি। এখন বুঝছি। পানির আয়তন নগণ্য না। এখন পানির এত নগণ্য না, নিতে হবে, কনসিডার করতে হবে, রাইট? সো এখন ঘটনা হচ্ছে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের উপর দিয়ে চালনা করায় 240 সেন্টিমিটার কিউব যে আয়তনটা হ্রাস পাইছে, ওইটা বেসিক্যালি পানির আয়তন। এই জন্য লিখছি V × 1/y/2 হচ্ছে 240 সিসি। বুঝছেন সবাই? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তারপরে বলতেছে অতঃপর প্রাপ্ত গ্যাসকে ক্যালসিয়াম অক্সাইডের উপর দিয়ে চালনা করায় 160 সিসি আয়তন হ্রাস পাইছে। এবার বলেন তো, এই যে 160 সিসি আয়তন হ্রাস পাইছে, এটা কি? এটা কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে VX। কারণ ক্যালসিয়াম অক্সাইড কিন্তু কি বলেন তো, ক্ষার। কেউ বোঝে না আমার কথা? তৈরি করবে। ক্ষার হচ্ছে এবার অ্যাসিডটাকে নিয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে এই VX এর মানটা হচ্ছে 160। এইটা হইছে, তাহলে হাইড্রোকার্বনের সংকেত বের করো। চলেন করি। V এর মানটা যদি আমি এখানে বসাই, তাহলে X এর মান কত আসবে বলেন? 2। 2 আচ্ছা, V এর মান যদি এখানে বসাই তাহলে 80, 3 × 8 = 24, 3 আসে, 3 × 2 = 6, তার মানে কত? 6 Y = আসে হচ্ছে 6, তার মানে C2H6 ইথেন। এই অঙ্কগুলো এই টাইপের মজার। আচ্ছা, শেষ। এই যারা এখন আমাদের কোর্সে ভর্তি হয় নাই, তোমাদের বন্ধুরা আছে, তাদের ডেকে নিয়ে চলে আসো, আমরা খুব ভালো পড়াচ্ছি। এই আসলেই তোদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে বলিস আমাদের ডিসকাউন্টের টাইম কিন্তু আর বেশি দিন থাকবে না। সো যদি ভর্তি হতে চায় আগে ভর্তি হোক, পরে এসে কান্নাকাটি করলে সমস্যা। হাজারো নতুন টপিক শিখেও কোনো লাভ হবে না যদি না নর্মাল জিনিসপাতি না পারো। এটা কবিগুরু বলেছে। এই কবিগুরুর সাথে আমার চেহারার দেখো কত মিল, ঠিক আছে? আমার দেখা দেখিও দাড়ি রাখছিল। সো আজকে হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় দেখাইছি দেখে তুমি যদি আনন্দে আটখানা হয়ে রাস্তা দিয়ে হাইটে বেড়াও যে আমি তো মেলা কিছু পারি, বইয়ের বাইরের জিনিসও, কোনো লাভ হবে না। বইয়ের নর্মাল জিনিসপত্র পড়া লাগবে। আপনারা কি বুঝছেন আমি কি বলছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকুক। দেখা হবে আবার 6 তারিখে। 6 তারিখ তো বাজি গেছে অবশ্য। টাটা টাটা, আল্লাহ হাফেজ। ওকে, ভাগো ভাগো।